চ্যাপ্টারের নাম হচ্ছে ল অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, ল অফ কন্ট্রাক্ট মানে যে চুক্তি আইন। 2A.2 ওখানে দেখ কন্ট্রাক্ট অ্যাক্ট সম্পর্কে কি বলেছে, ওটা জাস্ট একটু নলেজ নিতে হবে। বলছে কন্ট্রাক্ট অ্যাক্ট মানে চুক্তি আইন জিনিসটা কি বলছে, সমাজবদ্ধ মানুষ চুক্তি আইন দ্বারা আবদ্ধ, মানে আমাদের সমাজে যে সমস্ত মানুষ বসবাস করে সবাই কিন্তু কন্ট্রাক্ট আইন দ্বারা আবদ্ধ। ঠিক আছে, কন্ট্রাক্ট আইন মেনে চলতে হয়। সমাজবদ্ধ মানুষ বিভিন্ন প্রয়োজনে পরস্পরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। সমাজে যে সমস্ত মানুষ বসবাস করে যখন যখন প্রয়োজন হয় তখন সবাইকে পরস্পরের একজন আরেকজনের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়। এই পারস্পরিক চুক্তি কিছু নির্দিষ্ট নীতি ও নিয়ম কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে এই চুক্তিগুলো যে হয় না, এই যে কন্ট্রাক্ট গুলো হয়, কিছু নিয়ম নিয়ম কানুন দ্বারা কন্ট্রোল হয়, কিছু প্রিন্সিপাল কিছু নিয়ম কানুন দ্বারা কন্ট্রোল হয়। আবার এমন দেখা যায় যে চুক্তি আইনে নির্দিষ্ট নীতি ও নিয়ম কানুন না জেনেও মানুষ এমন কিছু কাজ করে যার ফলে নিজেদের অজান্তেই তারা আইনের চোখে চুক্তিতে আবদ্ধ হয়ে পড়ে। যেমন মানুষ যখন কিছু কেনা বেচা করে, আমরা যখন কোনো কিছু কেনা বেচা করি, কিনি বা বেচি মানে পারচেজ বা সেল করি, তখন কোনো দ্রব্য বা অর্থ ধার করে, টাকা পয়সা ধার করে কেনাবেচা করি বা বাসে ট্রামে যখন আমরা চড়ি, তখনই আইনের চোখে তারা চুক্তিতে আবদ্ধ হয়। অর্থাৎ যারা বিজনেস মানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকে তাদের অধিকাংশ লেনদেনই চুক্তির উপর নির্ভরশীল। বিজনেসম্যানরা চুক্তি অনুযায়ী ব্যবসার শর্ত যে কন্ডিশন গুলো পালন করে। আবার অনেক সময় দেখা যায় যাদের ক্ষেত্রে চুক্তি সম্পাদিত হয়েছে তাদের মধ্যে মতবিরোধ, ঠিক আছে, ডিবেট সৃষ্টি হতে পারে। এইসব বিভিন্ন বিষয় সমাধান করার জন্য চুক্তি সংক্রান্ত আইনের জ্ঞান এবং তার যথাযথ ব্যাখ্যা প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রতিটি মানুষেরই, বিশেষ করে বাণিজ্যিক জগতের সাথে যারা যুক্ত, তাদের চুক্তি আইন সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন। আর চুক্তি আইন সম্পর্কে ধারণা তৈরি করার জন্য প্রথমে জানা দরকার আইনের বিভিন্ন বিভাগের মধ্যে চুক্তি আইন কোন কোন বিভাগের অন্তর্গত। অর্থাৎ তোকে পড়তে হবে চুক্তি আইনের শ্রেণী বিভাগ। এই দেখ চুক্তি আইনের শ্রেণী বিভাগ। আইনকে আমরা ল দু রকমের হয়, একটা যে পাবলিক ল হয়, একটা প্রাইভেট ল হয়। একটাকে বলে পাবলিক ল আর একটাকে বলে প্রাইভেট ল। পাবলিক ল মানে পাবলিক আইন আর প্রাইভেট ল মানে প্রাইভেট আইন। পাবলিক ল জিনিসটা কি, যেখানে দেশের সংবিধান ও প্রশাসন জড়িয়ে থাকে। দেশের সংবিধান মানে আমাদের দেশে যে কনস্টিটিউশন আছে এবং অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কিত আইন। আর প্রাইভেট ল কোনটা, যেখানে প্রপার্টি ল থাকবে, কন্ট্রাক্ট ল থাকবে আর আদার প্রাইভেট ল থাকবে। এইগুলোকে বলছে তোমার এইগুলোকে বলছে তোমার প্রাইভেট আইন। তাহলে আইন দু রকমের, একটা পাবলিক একটা প্রাইভেট। পাবলিক যেখানে দেশের সংবিধান জড়িয়ে থাকবে, ঠিক আছে, আর প্রশাসন জড়িয়ে থাকবে। আর প্রাইভেটের মধ্যে সম্পত্তি সংক্রান্ত আইন মানে ল অফ কন্ট্রাক্ট থাকবে, ল অফ প্রপার্টি থাকবে আর আদার প্রাইভেট ল থাকবে। এইবার যে টপিকটা আমরা পড়ছি সেটা হচ্ছে মানে টপিকটার নাম দেখ 2A.4 ভারতের চুক্তি আইন। ভারতীয় চুক্তি আইনকে আমরা বলি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। ঠিক আছে, এই যে আমরা যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট পড়ি, এটা তোদের পরীক্ষায় তোরা যারা 11-এ পড়িস তোদের জন্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলতে পারি। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কত সালে চালু হয়েছে, আইনটার নাম কি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের নামটা কি। ঠিক আছে, এই যে এই আইনটা মানে কোনো দেশে যখন কোনো একটা আইন চালু হয় না, যখন কোনো একটা আইন চালু হয় তার বলে দেয় যে এই বছর এই আইনটা চালু হয়েছে, এই বছর এই আইনটা চালু হয়েছে। ঠিক আছে, সেই সালটা লিখতে পারে। তাই তোকে বলবে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কবে চালু হয়েছে, ঠিক আছে, সালটা শুনে রাখ, 1872, 1872, 1872, 1872। যেমন দেখ এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কি লিখেছে, বলছে এই যে আমাদের যে ইন্ডিয়ান যে কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, এই আইনটা আমাদের দেশে তো চালু আছে। ঠিক আছে, এর ইতিহাসটা কি বলছে, এই আইনের ইতিহাসটা কি, হিস্ট্রি কি বলছে, এই আইনের হিস্ট্রি বলছে 1872 সালটা, বলছে 1872 এই সালের আগে। তা এই সময় তো ভারতবর্ষে কোথায় ছিল, পরাধীন ছিল, তো স্বাধীন তো ছিল না সেই সময়। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, 1947। আর এখানে 1872, তাই বলছে 1872 সালের আগে পরাধীন ভারতবর্ষের সব জায়গায় চুক্তি সংক্রান্ত কোনো নিয়ম ছিল না।
চুক্তি সংক্রান্ত কোনো রকমের কোনো নিয়ম ছিল না, ঠিক আছে তো, মানে বলছে চুক্তি সংক্রান্ত কোনো নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। মানে ব্যাপারটা কি হয়, আইন কেমন হয়, আইনটা সারা ভারতবর্ষে সব জায়গায় একই আইন দেওয়া হয়, একই আইন সব জায়গায় প্রযোজ্য হবে, কিন্তু এরকম কোনো নির্দিষ্ট কোনো ছিল না, এক একটা জায়গায় এক এক রকম নিয়ম ছিল। দেশের বিভিন্ন অংশে, ভারতবর্ষের বিভিন্ন অংশে বিভিন্ন সংক্রান্ত চুক্তি সংক্রান্ত নিয়মকরণ প্রয়োগ হতো, ওই যে বললাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মকরণ হতো। এই পার্থক্য এর ফলে খুব ঝামেলা তৈরি হতো। এই পার্থক্য দূর করার জন্য সারা দেশে একটা চুক্তি আইন চালু করার উদ্দেশ্যে 1866 সালে ইন্ডিয়ান ল কমিশনার্স একটা বিল প্রস্তুত করে, ঠিক আছে, একটা বিল প্রস্তুত করে, যেমন ট্যাক্স পড়াবো, ট্যাক্সে বলবো অ্যাকচুয়ালি আইন কি করে তৈরি হয়, ঠিক আছে, আইন তো বললেই আইন তৈরি হয় না, তার জন্য অনেক কিছু প্রসিডিওর আছে, ঠিক আছে, ওটা বলবো ট্যাক্সের মাধ্যমে বোঝাবো কি করে তৈরি হয়। ধর যে কোনো মানে একটু ছোট করে একটু বলে দিই, ধর দেশে ধর এই যে কিছুদিন আগে ধর জিএসটি চালু হয়েছিল, মানে দেশে জিএসটি চালু হয়েছিল, জিএসটি আইন কি করে চালু হয়েছিল, জিএসটি আইন একদিনের ব্যাপার নয়। ধর বা ধর এখন যে তোর দেখবি চলছে, খবরে দেখায় সিএএ, ঠিক আছে তো, যে এই আইনটা চালু হয়েছে, আইন একভাবে চালু হয় না, প্রথমে ওই ম্যাটারটা সম্পর্কিত বিভিন্ন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করতে হবে, ওই ডকুমেন্ট নিয়ে তোকে সবার প্রথম নিয়ে যেতে হবে, চলে যেতে হবে লোকসভায় যেখানে সমস্ত এমএলএ সরি এমপিরা থাকে, ওখানে নিয়ে যেতে হবে, ওখানে ভোটাভুটি হবে, সেই ভোটাভুটিতে যেতে ধর আমি সাপোজ বলছি আমাদের দেশে এখন জিএসটি আইন চালু হয়েছে, জিএসটি আইন চালু হয় 2017 সালে, কিন্তু 2017 সালে তো ওটা নিয়ে আসেনি, ওর ম্যাটারটা লোকসভায় তোলা হয়েছিল অনেক আগে, বহুদিন আগে তোলা হয়েছিল, তারপর ভোটাভুটি হয়েছে, লোকসভায় দুটো পার্টি ছিল, একটা কংগ্রেস পার্টি ছিল আর বিজেপি পার্টি ছিল, মানে দুটো পার্টি ছিল। তো যে পার্টি তুলেছে, ঠিক আছে, যে পার্টি তুলেছে ভোটে যে মেজরিটি পেতে হবে, যদি লোকসভায় ভোটে পাস হয়, লোকসভায় ভোটে যদি পাস হয়, তখন সেইটা চলে যাবে কোথায়, রাজ্যসভায় চলে যাবে, রাজ্যসভায় ভোটাভুটি হবে, রাজ্যসভায় যদি ভোটাভুটি হয়ে পাস হয়, তখন চলে যাবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি তারপর যতক্ষণ না ওটাকে সাইন করবে, ততক্ষণ কিন্তু ওটা আইন তৈরি হবে, বুঝতে পারলি তো, রাষ্ট্রপতির অনুমোদন পেলেই তখনই সেটা আইন হয়। যে কোনো জিনিস দেশে আইন, আমাদের দেশে আইনের নিয়মটা কি, যে কোনো টপিকের উপর, যে কোনো জিনিসের উপর যদি তুমি ওইটা আইন তৈরি করতে যাও, তাহলে আইন তৈরি করতে গেলে সবার প্রথম কি করতে হবে, ওটাকে লোকসভায় ফেলতে হবে, লোকসভায় ভোটাভুটি হবে, কেউ সাপোর্ট করবে, কেউ সাপোর্ট করবে না, তো মেজরিটি পোর্শন যদি সাপোর্ট করে, মেজরিটি পোর্শন মানে বেশিরভাগ লোক যদি সাপোর্ট করে, বেশিরভাগ লোক মানে বুঝতেই পারছিস, তো সাপোজ ধর আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি, 10 জন লোক যদি থাকে, তাহলে তোর 6 জন লোক সাপোর্ট করলেই তো হয়ে গেল, মেজরিটি হয়ে গেল, ঠিক আছে, তো ম্যাক্সিমাম লোক যদি সাপোর্ট করে, তাহলে লোকসভায় পাস হয়ে গেল, সেটা চলে যাবে কোথায়, রাজ্যসভায় চলে যাবে, রাজ্যসভায়, এবার রাজ্যসভায় পাস হয়ে গেলে চলে যাবে রাষ্ট্রপতির কাছে, আর রাষ্ট্রপতি যখন ওটাকে শিলমোহর লাগিয়ে দেবে, ব্যাস ওটা একটা কি হয়ে গেল, ওটা একটা আইন হয়ে গেল, তারপর সেই আইনটা সারা ভারতবর্ষে চালু হয়ে যাবে, সেই আইনটা সারা ভারত, এবার আইন তো এইভাবে চালু হতে পারে না, এবার এই আইনটা মানে এরা কি, এই সমস্ত যারা প্রশাসনিক স্তরে আছে, এরা তো স্যাংশন করে দিল, তারপর যারা এগুলো লাগু করবে, ঠিক আছে তো, তাদেরকে বলে দেবে এই আইনের কি নিয়ম কানুন আছে, তোমরা সমস্ত দেখো, করো, কাজকর্মগুলো করো, ঠিক আছে তো, তো এইভাবে তোর আইনটা সারা দেশে চালু হয়ে, তাই বলছে 1866 সাল, এত সালে ইন্ডিয়ান ল কমিশনার্স একটা বিল তৈরি করে, এই যে বিল তৈরি করবে, তাহলে বিল তৈরি করলে বিলটা পাস হবে না, বিলটা তৈরি করেছে কবে, 66 সালে, আর আইনটা কবে, 72 সালে, 6 বছর লেগেছে ওটা পাস করতে, ঠিক আছে তো, পরবর্তীকালে সেই বিলে কিছু সংশোধন, এবার ধর ওই সময় যে বিলটা তৈরি হয়েছিল, আজকে কি ওই, বুঝতে পারলি, 1872 সালে যে নিয়মটা হয়েছে, যে চুক্তি আইনটা বলছি, আজকেও তো চুক্তি আইন আছে, কিন্তু প্রতি মানে মাঝে মাঝে ওটাকে চেঞ্জ করা হয়, এক জিনিস তো থাকবে না, চেঞ্জ করা হয়, তাই বলছে পরবর্তীকালে সেই বিলে কিছু সংশোধন মানে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, সংশোধনকে ইংরেজিতে বলি আমরা অ্যামেন্ডমেন্ট ও সংযোজন, কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে, কিছু জিনিস বাতিল করা হয়েছে, কিছু জিনিস ওর মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছে, এবং আইন প্রণয়নের প্রতিটি বিভিন্ন ধাপ অতিক্রম করে আমরা 1872 সালে আমরা কি করেছি, 1872 সালে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলবৎ হয়, ঠিক আছে, আর এই আইনটি ভারতবর্ষে, যে বলতে পারি যে ভারতবর্ষের চুক্তি আইন, এটাকে এই চুক্তি আইন কোথায়, সারা ভারতে প্রচলিত, সারা ভারতে, ঠিক আছে, সারা ভারতে প্রচলিত। এবার কি বলে দেখ, চুক্তি আইনের কিছু উদ্দেশ্য আছে, অবজেক্টস অফ কন্ট্রাক্ট অ্যাক্ট, ঠিক আছে, চুক্তি আইনের উদ্দেশ্যগুলো কি কি বলছি, প্রতিশ্রুতি অনুযায়ী দায়বদ্ধতা সৃষ্টি, ঠিক আছে, পয়েন্টগুলো দেখতে হবে, প্রতিশ্রুতি অনুযায়ী দায়বদ্ধতা সৃষ্টি, পরিস্থিতি অনুযায়ী দায়বদ্ধতা সৃষ্টি, একটা প্রতিশ্রুতি অনুযায়ী, ঠিক আছে, আর একটা হচ্ছে
পরিস্থিতি অনুযায়ী। আর একটা চুক্তি পালনে ব্যর্থ হলে প্রতিবিধান, চুক্তি পালন করতে যদি ব্যর্থ হও তাহলে কি হবে? আর ব্যবসায়িক লেনদেনের নিশ্চয়তা। তো কি বলেছে? প্রতিশ্রুতি অনুযায়ী দায়বদ্ধতা কি হচ্ছে? বলছে চুক্তি সংশ্লিষ্ট পক্ষসমূহ, ঠিক আছে, চুক্তি যারা করে, চুক্তি করার যে সমস্ত পার্টি আছে, সংশ্লিষ্ট পক্ষ মানে চুক্তি করতে যারা এই ধর কন্ট্রাক্টটা করবে, কন্ট্রাক্টের বিভিন্ন যে পার্টি, ঠিক আছে, পক্ষ, তো চুক্তি সংশ্লিষ্ট পক্ষসমূহ নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলির মাধ্যমে, ঠিক আছে, পরস্পরের প্রতি কিভাবে দায়বদ্ধ, ঠিক আছে, পরস্পরের প্রতি কিভাবে দায়বদ্ধ সেটা ব্যাখ্যা করাই হলো চুক্তি আইনের প্রধান উদ্দেশ্য। তাহলে বলছে চুক্তি সংশ্লিষ্ট পক্ষসমূহ মানে যারা চুক্তির সঙ্গে জড়িত, চুক্তি যারা করছে, ঠিক আছে, তাদের নিজের দেওয়া প্রতিশ্রুতি। আজকে ধর তোর আর আমার মধ্যে কোনো চুক্তি হচ্ছে, তার মানে দুটো পার্টি। এবার আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, ঠিক আছে, আমি যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন করতে হবে, ঠিক আছে, আমি এই প্রমিসটা করেছি, এটা পালন করতে হবে। তাই বলে চুক্তি সংশ্লিষ্ট পক্ষসমূহ নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলির মাধ্যমে পরস্পরের প্রতি কিভাবে দায়বদ্ধ সেটা ব্যাখ্যা করাই হচ্ছে চুক্তি আইনের প্রধান উদ্দেশ্য। আর বলছে পরিস্থিতি অনুযায়ী দায়বদ্ধতা সৃষ্টি। পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন ওয়াইজ, কি বলছে? চুক্তিতে আবদ্ধ ব্যক্তিরা ঠিক কোন কোন পরিস্থিতিতে একে অপরের কাছে দায়বদ্ধ থাকে। তার মানে পরিস্থিতি অনুযায়ী দায়বদ্ধতা কি? চুক্তিতে যে সমস্ত ব্যক্তিরা জড়িত আছে, মানে আছে যে সমস্ত ব্যক্তিরা চুক্তির মধ্যে, তারা কোন কোন সিচুয়েশনে একে অপরের কাছে দায়বদ্ধ সেটাও চুক্তি আইনের বলে দেওয়া থাকে। চুক্তি পালনে ব্যর্থ হলে কি করতে হবে? চুক্তি আইনের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে চুক্তিতে আবদ্ধ কোনো পার্টি প্রতিশ্রুতি ভেঙে দেয়, যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি ব্রেক করে দেয়, তাহলে কি হবে? তার বিরুদ্ধে কি প্রতিবিধান হওয়া উচিত সেটাও নির্দিষ্ট করা। ধর দুজনের মধ্যে চুক্তি হয়েছিল, এবার ধর আমি তো চুক্তিটা ব্রেক করে দিলাম, ঠিক আছে তো, তার মানে আমার বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হবে, ঠিক আছে তো, সেটাও এর মধ্যে লেখা থাকে। আর ব্যবসায়িক লেনদেনের নিশ্চয়তা, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করাও চুক্তি আইনের একটা অন্যতম উদ্দেশ্য। এবার সম্মতি, এগ্রিমেন্ট কাকে বলে? এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট জিনিসটা কি? তোরা যারা 11-এ পড়িস তোদের এটা বলতে পারে এগ্রিমেন্ট কত নম্বর সেকশনে হয়। সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যে সেকশন বলো, এটা খাতায় জায়গায় এক সুন্দর জায়গায় নোট করে নিবি এগ্রিমেন্টের সেকশনটা কি, তাহলে একবার পড়া হয়ে যাবে। সেকশনটা কি আছে দেখ, এগ্রিমেন্টের সেকশনটা কি লেখা যায়? টু, এটাকে বলে টু, সেকশন টু সাবসেকশন ই, সেকশন টু সাবসেকশন ই, ইটা কিন্তু ছোট হাতেরই, ঠিক আছে, সেকশন টু সাবসেকশন ই ছোট হাতেরই। তাহলে জিনিসটা কি বলছি, করবো হচ্ছে ডেফিনেশন অফ এগ্রিমেন্ট। তাহলে সবার প্রথম যেটা পড়বো, এগ্রিমেন্ট কোন সেকশনে বলা আছে? সেকশন টু সাবসেকশন ই, সেকশন টু সাবসেকশন ই। তার আগে এই এগ্রিমেন্ট কাকে বলে পড়ার আগে এই যে গল্পটা পড়ে নে, গল্পটা পড়লে তাহলে তোর ব্যাপারটা মাথায় ঢুকবে। এগ্রিমেন্ট জিনিসটাকে, এটা একটা মামলা হয়েছিল, মামলাটার নাম কি ছিল দেখ, 1919 সালে একটা মামলা হয়েছিল। মামলাটার নাম কি লেখা আছে দেখ, বেলফোর ভার্সেস বেলফোর। মামলার নাম কি? বেলফোর ভার্সেস বেলফোর, 1919 সালে। কি বলছে? মিস্টার বেলফোর একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে শ্রীলঙ্কায় জব, বলছে মিস্টার বেলফোর একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে শ্রীলঙ্কায় জব করতেন। তিনি যখন ইংল্যান্ডে ছুটি কাটাতে যান তখন তার স্ত্রী মিসেস বেলফোর অসুস্থ হয়ে পড়েন এবং ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী তিনি ইংল্যান্ডে থেকে যান। ঠিক আছে, ভালো করে গল্পটা বুঝবি। মানে মিস্টার বেলফোর একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, তিনি শ্রীলঙ্কায় জব করতেন। এইবার তিনি ইংল্যান্ডে কিছুদিনের জন্য মানে ভ্যাকেশনে যাচ্ছে, ছুটি কাটাতে যাচ্ছে, ঠিক আছে, এবং তিনি যখন যাচ্ছেন ওই তার স্ত্রী মিসেস বেলফোর অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী তিনি ইংল্যান্ডে থেকে যান। বউকে নিয়ে ঘুরতে গেছে, যাওয়ার সময় বউ অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে তো, তো ডাক্তারকে দেখিয়েছে, ওখানে ইংল্যান্ডে গিয়ে অ্যাডভাইস করেছে, ওতে ওখানে থেকে গেল। মিস্টার বেলফোর মাসিক 30 পাউন্ড, মিস্টার বেলফোর মাসিক 30 পাউন্ড তার স্ত্রী মিসেস বেলফোরকে দেবেন বলে প্রতিশ্রুতি দেন তার রক্ষণাবেক্ষণের জন্য, মানে তাকে মেনটেনেন্স করার জন্য, তার শরীর খারাপ হয়েছে তো, ঠিক আছে, রক্ষণাবেক্ষণের জন্য 30 পাউন্ড দেবে। আর পাউন্ডটা হচ্ছে ইংল্যান্ড বা তোমার ইউকে, ইউনাইটেড কিংডমের না, তো কারেন্সি হচ্ছে আমাদের এখানে যেমন টাকা ইন্ডিয়ান রুপিস, তেমনি কোনো কোনো দেশে ডলার আছে। আর ইউকে তে কি আছে জানিস? ইউকে হচ্ছে পাউন্ড চলে, পাউন্ড। ইংল্যান্ডে পাউন্ড চলে। 30 পাউন্ড তার সাথে মিসেস বেলফোরকে দেবেন বলে প্রতিশ্রুতি দেন, প্রমিস করছে দেবে, ঠিক আছে, তার রক্ষণাবেক্ষণের জন্য যতদিন না তিনি ইংল্যান্ডে ফিরে আসে। এর মধ্যে তাদের সম্পর্ক খারাপ হয়, ঠিক আছে, এর মধ্যে তাদের সম্পর্ক খারাপ হয়
এবং তাদের ডিভোর্স হয়। ঠিক আছে, এবার মিসেস বেলফোর তার স্বামীর বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের খরচ চালিয়ে যাওয়ার জন্য মামলা করে। ঠিক আছে, তাহলে কি বলেছিল আবার এখানে প্যারাটা ভালো করে পড়। এখানে কি বলতে চেয়েছে, মিস্টার বেলফোর একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে শ্রীলঙ্কায় জব করতেন। তিনি যখন ইংল্যান্ডে ছুটি কাটায় যান, তার স্ত্রী মিসেস বেলফোর অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ইংল্যান্ডে থেকে যান এবং মিস্টার বেলফোর মাসিক 30 পাউন্ড তার স্ত্রী মিসেস বেলফোরকে দেবেন বলে প্রতিশ্রুতি দেন তার রক্ষণাবেক্ষণ করার জন্য, যতদিন না তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। ঠিক আছে, এর মধ্যে তাদের সম্পর্ক খারাপ হয়, আবার তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। মিসেস বেলফোর তার স্বামীর বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের খরচ চালিয়ে যাওয়ার জন্য মামলা করেন। এবার কোর্ট মিসেস বেলফোরের বিরুদ্ধে, ঠিক আছে, রায় দেয় যে এই কারণে যে তার এবং মিস্টার বেলফোরের মধ্যে কোনো এনফোর্সেবল কন্ট্রাক্ট সম্পাদিত হয়নি, মানে প্রয়োগযোগ্য, এই কন্ট্রাক্টটা প্রয়োগযোগ্য চুক্তি যাকে বলে, এনফোর্সেবল কন্ট্রাক্ট এখন ওদের মধ্যে হয়নি। যা হয়েছে সেটা কি ঘরোয়া, যে মিস্টার বেলফোর ওর বউকে বলেছে আমি তোমাকে 30 পাউন্ড দেবো। ঠিক আছে, আমি তোমাকে 30 পাউন্ড দেবো, এর সঙ্গে কোনো বলেছে, মুখে বলেছে, কিন্তু এটা কিন্তু এনফোর্স হয়নি। এনফোর্স মানে প্রয়োগ হয়নি। এটাকে বলছে ঘরোয়া সম্মতি বলে, এবং এটি আইনগত সম্পর্ক সৃষ্টি করতে পারে না। মানে ঘরে একজন আরেকজনকে বলেছে, এর জন্য এই মুখের কথার কোনো দাম নেই না, এর কোনো আইনি রূপ পায়নি। মিস্টার বেলফোর তার স্ত্রীকে রক্ষণাবেক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রমিস করেছিলেন, কিন্তু চুক্তির আশেপাশের পরিস্থিতি বলে এটি আইনগত প্রয়োগযোগ্য হওয়ার উদ্দেশ্য নয়। সুতরাং একটি প্রতিশ্রুতি এবং প্রতিদান থাকা সত্ত্বেও চুক্তির আইন মোতাবেক হয়নি। তাহলে এগ্রিমেন্ট কত নম্বর সেকশনে বলা আছে, সেকশন 2 সাবসেকশন ই তে বলা আছে। তাহলে এগ্রিমেন্ট কাকে বলে, এগ্রিমেন্ট হতে গেলে না চুক্তির মধ্যে দুটো পার্টি থাকতে হবে। সবার প্রথম মাথায় রাখবি, এগ্রিমেন্ট কাকে বলে, এগ্রিমেন্ট হতে গেলে তো কটা পার্টি থাকতে হবে, দুটো পার্টি থাকতে হবে। ঠিক আছে, যে চুক্তিটা করা হবে, যে কন্ট্রাক্টটা করা হবে, কন্ট্রাক্টের মধ্যে দুটো পার্টি থাকবে সবার প্রথম। তাদের মধ্যে প্রতিদান বলতে পারছিস, যে তুই আমার কাছে পড়তে এসছিস, তুই আমার কাছে পড়ে গেলি, তার প্রতিদান আমাকে কি দিচ্ছিস, টিউশন ফিস পেমেন্ট, যেটাকে বলে প্রতিদান। ঠিক আছে, তো তাদের মধ্যে প্রতিদানের মাধ্যমে সংগঠিত। তাহলে কি 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 বললাম ভালো করে শুনবি, এগ্রিমেন্ট কাকে বলে, এগ্রিমেন্টে তোমার দুটো পার্টি থাকতে হবে এবং তাদের মধ্যে প্রতিদানের মাধ্যমে, মানে প্রতিদানকে ইংরেজিতে বলে কনসিডারেশনের মাধ্যমে সংগঠিত এক বা একাধিক প্রতিশ্রুতি থেকেই তৈরি হবে সম্মতি। তার মানে প্রতিশ্রুতি থেকেই তৈরি হয় সম্মতি। এখানে কি বলছে, এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিস forming the consideration for each other is an agreement. তাহলে এখান দিয়ে সম্মতি বলতে কি বোঝায়, এটা বোঝার জন্য আগে থেকে সেকশন ভেরি ইম্পর্টেন্ট, সেকশন 2 সাবসেকশন। প্রমিস বলছে কি, বলছে মানে সম্মতি বা এগ্রিমেন্ট জিনিসটা কি, বলছে এগ্রিমেন্ট হতে গেলে যে চুক্তিটা করবে না, সেই চুক্তির মধ্যে দুটো পার্টি থাকতে হবে, এবং পার্টি থাকলেই তো হবে না, তাদের মধ্যে একটা প্রতিদানের মাধ্যমে সংগঠিত হতে হবে। এক বা একাধিক প্রমিস থেকেই এই এগ্রিমেন্ট তৈরি হয়। বলছে এই সংজ্ঞা থেকে দেখা যায় যে চুক্তিতে যে দুটি পার্টি থাকে তাদের মধ্যে পারস্পরিক ঐক্যমতের মাধ্যমে সম্মতিতে পৌঁছানো যায়। অর্থাৎ চুক্তিতে দুটো পার্টি থাকবে এবং তারা একই সময়, মানে অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, চুক্তিতে উল্লিখিত একই বিষয় নিয়ে একই অর্থে ভাববেন এবং যার ফলে সম্মতি সৃষ্টি হবে। তাহলে এই লাইনটা বেশি ইজি আছে, চুক্তিতে দুটো পার্টি থাকবে এবং একই সময়ে, ঠিক আছে, চুক্তিতে যে উল্লেখ করা থাকবে না বিষয়গুলো, সেই বিষয় নিয়ে তারা ভাববে একই সময়ে, ঠিক আছে, চুক্তিতে উল্লিখিত একই বিষয় নিয়ে একইভাবে ভাববেন, ঠিক আছে, এবং যার ফলে সম্মতি সৃষ্টি হবে। এবার সম্মতি ক রকমের হয়, সম্মতি দু রকমের হয়, একটাকে বলে সোশ্যাল এগ্রিমেন্ট, আর একটাকে বলে লিগাল এগ্রিমেন্ট। একটা হচ্ছে সোশ্যাল এগ্রিমেন্ট আর একটা হচ্ছে লিগাল এগ্রিমেন্ট। সোশ্যাল এগ্রিমেন্টের উদাহরণটা কি, মনে করি এখানে যখন লয়ের উদাহরণ দেবে না, এখানে লয়ের যখন উদাহরণ দেবে এ বি দিয়ে বা ক খ দিয়ে উদাহরণ দেবে, এই এরকম দিয়ে উদাহরণ দেবে, ঠিক আছে। বলছে ক্ষয়ের বাড়িতে, ক মানে একজন পার্সন, ক্ষয়ের বাড়িতে নিমন্ত্রণ,
ঠিক আছে, মানে ইনভাইটেশন, ঠিক আছে, ইনভাইটেশন বা ক্ষয়ের সঙ্গে বেড়াতে যাওয়ার প্রস্তাব গ্রহণ করলো। এইগুলি হলো ক এবং খ এর সামাজিক সম্পর্ক। ধর তোরা দুই বন্ধু, ঠিক আছে, ধর একটা এক্স একটা ওয়াই। এক্স বলেছে ঠিক আছে ওয়াই এর বাড়িতে কোনো ইনভাইটেশন আছে, এক্স ওয়াই কে বলেছে ঠিক আছে আমি তোমার বাড়ি যাবো, নেমন্তন্ন করেছি আমি তোমার বাড়ি যাবো। বা ধর এক্স আর ওয়াই এর মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, বলে ঠিক আছে আমরা ঘুরতে যাবো। তো এই যে এরকম যে এই যে তাই বলছে ক খয়ের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ আছে বা ক্ষয়ের সঙ্গে বেড়াতে যাওয়ার প্রস্তাব গ্রহণ করলো, প্রস্তাবটা গ্রহণ করলো। এইগুলো হচ্ছে কি সম্মতি? এটাকে বলে সামাজিক সম্মতি, সোশ্যাল এগ্রিমেন্ট, এটাকে বলে সোশ্যাল এগ্রিমেন্ট, ঠিক আছে তো। অর্থাৎ কি বলেছে, সামাজিক জীবনে প্রতিবেশী বন্ধু বান্ধব, ঠিক আছে, সামাজিক জীবনে প্রতিবেশী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বিভিন্ন অনুরোধ বা প্রস্তাব মানুষকে মাঝে মাঝে গ্রহণ বা রক্ষা করতে হয়, ঠিক আছে। সোসাইটিতে যে কেউ বন্ধু বান্ধব নিমন্ত্রণ করলো, ঠিক আছে, বা বন্ধুদের সঙ্গে মিট করা, তো এগুলো আমাদের করতে হয়, ঠিক আছে, এগুলো রক্ষা করতে হয়। এই ধরনের প্রস্তাব সম্মত হওয়াকে বলা হয় সামাজিক সম্মতি। সম্মত মানে কি, ঠিক আছে, বন্ধু বলে যেতে আমি বলি, ঠিক আছে যাবো, নেমন্তন্ন করে যেতে বলেছে হ্যাঁ যাবো, তা বুঝতে পারছিস তো, এইগুলোকে কি বলা হয়, এগুলোকে সামাজিক সম্মতি বলা হয়। এবার আইনগত সামাজিক সম্মতির কোনো কোনো ইয়ে নেই যে তোর বিরুদ্ধে তুই না গেলে যে তোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। একজন একজন নেমন্তন্ন করেছিল, তুই তাকে বলে যে ঠিক আছে তোর জন্মদিন আমি যাবো, অনুষ্ঠানে তোর বাড়িতে যাবো, এবার তুই ইনকেস কোনো কারণ যেতে পারলে তোর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবে না। এটা হচ্ছে সামাজিক সম্মতি, এটা হচ্ছে সোশ্যাল এগ্রিমেন্ট। কিন্তু মানে এটাই বলতে যে পরের প্যারায় ধর দুই বন্ধু আছে, ধর তোর কোনো বন্ধু তোকে নেমন্তন্ন করলো আমার আমার বাড়িতে বার্থডে আছে তুই আসিস, ইনকেস তুই গেলি না, কিন্তু তুই কথা দিয়েছিলি আমি যাবো, কিন্তু তুই গেলি না, তাহলে সেই বন্ধু কিন্তু তোর বিরুদ্ধে মানে আদালতে মামলা করতে পারবে না। এটাই হচ্ছে সামাজিক সম্মতি, ঠিক আছে। কোনো বন্ধুর সঙ্গে কথা ছিল আজকে ঘুরতে যাব, আজকে একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু কিন্তু কোনো কারণে তুই ঘুরতে যেতে পারলি না, কোনো কারণে ঘুরতে যেতে পারলি না, তুই কথা দিয়েছিলি ঘুরতে যাবি, যেতে পারলি না, তাহলে কিন্তু ওই বন্ধু কিন্তু ওই বন্ধু কিন্তু তোর নামে কিন্তু আদালতে মামলা করতে পারে না। এটা হচ্ছে সামাজিক সম্মতি, বুঝতে পারলি। এরকম শুনেছি যে কেউ নেমন্তন্ন করলো, তুই বলেছিলি যাবি, কোনো কারণে নেমন্তন্ন রক্ষা করতে পারলি না, যেতে পারলি না, তাহলে কি সে কি তোর বিরুদ্ধে মামলা করে দেয়? হয় কখনো না। এটা হচ্ছে সামাজিক সম্মতি, এটাই হচ্ছে সোশ্যাল এগ্রিমেন্ট। আর লিগাল এগ্রিমেন্ট জিনিসটা কি, ক তার গাড়িটা, ক মানে একজন পার্সন তার গাড়িটা, ঠিক আছে তো, খকে 1 লাখ টাকায় বিক্রি করবে বলে ও রাজি হয়েছে, সম্মত হয়েছে, রাজি হয়েছে, ঠিক আছে তো। এক্ষেত্রে এক্ষেত্রে খ আইনগতভাবে ককে 1 লাখ টাকা দিতে এবং ক ওই 1 লাখ টাকার বিনিময়ে খকে তার গাড়িটা দিতে বাধ্য থাকে। এই বাধ্যবাধকতা আছে বলে এই সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য, সুতরাং এই ক্ষেত্রে সম্মতি চুক্তি হিসেবে গণ্য হবে। দেখ ব্যাপারটা কি বলেছে, ধর আজকে আমার কাছে একটা গাড়ি আছে, ঠিক আছে, আমি তোকে প্রমিস করেছি যে আমার গাড়িটা আমি তোকে 1 লাখ টাকায় বিক্রি করতে রাজি আছি, আমি 1 লাখ টাকা বিক্রি করতে রাজি আছি। তার মানে আমি তোকে বিক্রি করতে 1 লাখ টাকা গাড়ি রাজি আছি, তার মানে কি তুই আমাকে 1 লাখ টাকা দিবি আর 1 টাকা গাড়ি দেবো, ঠিক আছে। তো এটা হলে এটার আইন না, এটার আইনগত বাধ্যবাধকতা আছে, ঠিক আছে। এই বাধ্যবাধকতা আছে বলে এই সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য, এটা পসিবল। সুতরাং এক্ষেত্রে এই ধরনের সম্মতিটা চুক্তি হিসেবে গণ্য হবে, ঠিক আছে। চুক্তি আগে হবে না, সম্মতি থেকেই চুক্তি তৈরি হয়, ঠিক আছে, সম্মতি থেকেই চুক্তি হবে। তো বলছে যদি কোনো এগ্রিমেন্টের ফলে সংশ্লিষ্ট দুটো পার্টির মধ্যে কোনো আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি হয়, তাহলে সেই ধরনের এগ্রিমেন্টকে বলা হয় চুক্তি, মানে আইনগত মানে লিগাল এগ্রিমেন্ট। লিগাল এগ্রিমেন্ট বলে, তা লিগাল এগ্রিমেন্ট কাকে বলে, তুই যে এগ্রিমেন্ট করবি সেই এগ্রিমেন্ট মানে দুটো তো পার্টি থাকতেই হবে, ঠিক আছে, এবং দুটো পার্টি থাকলেই হবে না, ওর মধ্যে কোনো একটা লিগাল মানে আইনগত বাধ্যবাধকতা তৈরি হতে হবে, ঠিক আছে তো। আর তখন এই এগ্রিমেন্টকেই বলা হয় লিগাল এগ্রিমেন্ট। আর আইনগত সম্মতি মানে লিগাল এগ্রিমেন্ট সবসময় আইন দ্বারা বলবৎযোগ্য, সবসময় আইন দ্বারা বলবৎযোগ্য, সে কারণেই এই ধরনের এগ্রিমেন্টকে চুক্তি বলা হয়। এখানে লাস্টে একটা প্যারা বলেছে, বলছে মানে তোর কন্ট্রাক্ট হতে গেলে এগ্রিমেন্ট থাকতেই হবে, কোনো একটা কন্ট্রাক্ট তৈরি করবি, কন্ট্রাক্টে এগ্রিমেন্ট থাকতেই হবে, ঠিক আছে।
এবং তা আইনগতভাবে বলবৎযোগ্য হতে হবে। ঠিক আছে? আর এখানে বলছে এগ্রিমেন্ট ছাড়া কখনো কন্ট্রাক্ট হতে পারে না। তার মানে কি বলতে পারি, কন্ট্রাক্ট হতে গেলেও এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে? কন্ট্রাক্ট হতে গেলে কি হতে হবে, এগ্রিমেন্ট হতে হবে, মানে এগ্রিমেন্ট থেকেই তো কন্ট্রাক্ট তৈরি হয়, এগ্রিমেন্ট থেকেই কন্ট্রাক্ট হয়, তাই বলছে কন্ট্রাক্ট হতে গেলে এগ্রিমেন্ট হতেই হবে এবং সেটা আইনগতভাবে বলবৎযোগ্য হতে হবে। কারণ তার দুটো যে এগ্রিমেন্ট ছিল, একটা সোশ্যাল এগ্রিমেন্ট ছিল আর একটা কি ছিল, লিগাল এগ্রিমেন্ট ছিল। তো লিগাল এগ্রিমেন্ট হচ্ছে আইনগত বলবৎযোগ্য, কিন্তু সোশ্যাল এগ্রিমেন্ট তো কোনো আইনগত বলবৎযোগ্য না। তাই তো বলেছে যে এগ্রিমেন্ট হতে গেলে তোমার কন্ট্রাক্ট হতে গেলে তোমার এগ্রিমেন্ট থাকতেই হবে। ঠিক আছে তো? এবং সেটা যেন আইনগতভাবে বলবৎযোগ্য হয়। বলছে এগ্রিমেন্ট ছাড়া কখনোই কন্ট্রাক্ট হতে পারে না, এগ্রিমেন্ট ছাড়া কখনোই কন্ট্রাক্ট হতে পারে না। কিন্তু এগ্রিমেন্ট ছাড়া কন্ট্রাক্ট হতে পারে না, কিন্তু বলছে সম্মতি এমনও হতে পারে, সম্মতি মানে এগ্রিমেন্ট এমনও হতে পারে যেটা আইনগতভাবে বলবৎযোগ্য নয়, যেটা বললাম। এবং সব সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় না, সব সম্মতি মানে সমস্ত অল এগ্রিমেন্ট যেন আইন দ্বারা বলবৎ করা যায় না, যেটা বললাম। সুতরাং সম্মতি মানে এগ্রিমেন্ট হলেই যে সেটা চুক্তি হবে এটা বলা যায় না, এগ্রিমেন্ট মানেই চুক্তি নয়, এগ্রিমেন্ট মানেই কন্ট্রাক্ট নয়, কিন্তু কন্ট্রাক্ট মানে এগ্রিমেন্ট। কি বললাম বলতে পারলি, এগ্রিমেন্ট মানে কন্ট্রাক্ট নয়, কারণ এগ্রিমেন্টে দু রকমের, একটা সোশ্যাল হয় আর একটা লিগাল হয়। তাই তো? সোশ্যালটা তো আর কন্ট্রাক্টে পরিণত হবে না, লিগালটা কন্ট্রাক্ট হতে পারে। ঠিক আছে? তাই বলছি এগ্রিমেন্ট থেকেই কন্ট্রাক্ট তৈরি হয়। ঠিক আছে? এই জন্য বলা যায় সব চুক্তি সম্মতি, সব চুক্তি মানে সমস্ত কন্ট্রাক্টই হচ্ছে এগ্রিমেন্ট, সমস্ত এগ্রিমেন্ট কন্ট্রাক্ট নয়। লাস্ট কোশ্চেন পড়াবো। এসেন্সিয়াল এলিমেন্ট অফ এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ কি কি উপাদান আছে এগ্রিমেন্টে। একটা হচ্ছে মোর দ্যান 1% হতে হবে, আগেই বলেছি মোর দ্যান 1%, কেন একের বেশি দুটো পার্টি থাকতেই হবে, মোর দ্যান 1%। অর্থাৎ কোনো পার্সন নিজে নিজে তো আর এগ্রিমেন্ট তৈরি করতে পারবে না, তাহলে এগ্রিমেন্ট তো কটা পার্টি লাগবে, মিনিমাম দুটো পার্টি লাগবে। ঠিক আছে তো? অর্থাৎ একটা পক্ষকে বলা হয় অফারার আর একটাকে বলা হয় অ্যাকসেপ্টার, এই পয়েন্টগুলো পড়বি। একটা পার্টিকে বলা হয় অফারার আর একটা পার্টিকে বলে অ্যাকসেপ্টার। অর্থাৎ এক পক্ষকে বলা হয় প্রস্তাবকারী আর অপর পক্ষকে বলে প্রস্তাব গ্রহীতা, মানে একটা পার্টিকে বলা হয় অফারার আর একটা পার্টিকে বলা হয় অ্যাকসেপ্টার। বলছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, বলছে কি অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। নেক্সট পয়েন্ট, প্রস্তাব ও স্বীকৃতি। এগ্রিমেন্ট গঠনের ক্ষেত্রে কটা পার্টির প্রয়োজন, আগেই বলেছি দুটো পার্টির প্রয়োজন, আগেই বলা হয়েছে। এদের মধ্যে যিনি প্রস্তাবকারী তিনি প্রস্তাব দেবেন। ঠিক আছে? অর্থাৎ যিনি অফারার, একজন অফার দেয়, অফার মানে প্রস্তাব, একজন অফার দেয়। ঠিক আছে? এবং যে প্রস্তাব দেয় বা যে অফার দেয় তাকে বলে অফারার, যে অফার দেয় তাকে বলে অফারার, এবং সেই অফারটা যে অ্যাকসেপ্ট করে তাকে বলে অ্যাকসেপ্টার। বোঝা গেল? অফারার কাকে বলে আর অ্যাকসেপ্টার কাকে বলে। দেখ, এগ্রিমেন্টে দুটো পার্টি থাকে, একটা অফারার থাকে আর একটা অ্যাকসেপ্টার থাকে। যে অফার দেয় তাকে বলে অফারার, আর যে ওই অফারটা অ্যাকসেপ্ট করে তাকে বলে অ্যাকসেপ্টার। ঠিক আছে? আর এটাই যদি বাংলায় বলি, অফারার মানে প্রস্তাবকারী আর অ্যাকসেপ্টার মানে প্রস্তাব গ্রহীতা। তাই এখানে বলছে এই প্রস্তাব দেওয়া ও প্রস্তাব গ্রহণের মধ্যে যেন কোনো বোঝার ভুল না হয়। ঠিক আছে? অর্থাৎ উভয় পক্ষই এরকম ভাবেই প্রস্তাব প্রদান ও প্রস্তাব গ্রহণ করবে। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি আনকন্ডিশনাল। ঠিক আছে? অ্যাকসেপ্টেন্স যেটা হবে আনকন্ডিশনাল মানে নিঃশর্ত হবে। কন্ডিশন মানে সত্য আর আনকন্ডিশনাল মানে নিঃশর্ত। অ্যাকসেপ্টেন্সটা হবে মানে স্বীকৃতিটা কি হবে, নিঃশর্ত হতে হবে। বলছে সম্মতি গঠনে প্রস্তাব ও স্বীকৃতি উভয়ের প্রয়োজন হয়। মানে তুমি যখন একটা এগ্রিমেন্ট তৈরি করবে না, এগ্রিমেন্টের সময় তোমার প্রস্তাবও লাগবে, মানে অফারও লাগবে, আবার স্বীকৃতি মানে অ্যাকসেপ্টেন্স, দুটো জিনিসই লাগে। প্রস্তাব স্বীকৃতি উভয়েরই প্রয়োজন হয়। তবে তবে এই ধরনের অ্যাকসেপ্টেন্সকে কি হতে হবে, নিঃশর্ত, কোনো কন্ডিশন থাকা চলবে না। অর্থাৎ স্বীকৃতিতে কোনো শর্ত বা বাধ্যবাধকতা থাকলে চলবে না। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট পদ্ধতির উল্লেখ না থাকে, সেক্ষেত্রে প্রথাগত ও যুক্তিসঙ্গত পদ্ধতি অনুযায়ী স্বীকৃতি জ্ঞাপন করতে হবে। যদি কোনো পদ্ধতির উল্লেখ না থাকে সেক্ষেত্রে প্রথাগত মানে যেই প্রথায় যেটা হয়ে আসছে এবং যেটা যুক্তিসঙ্গত, মানা যাবে যুক্তি থাকবে। প্রথাগত মানে বুঝছো, যেটা হয়ে আসছে, কন্টিনিউ হয়ে আসছে। ধর একটা কন্ট্যাক্ট করা হলো, সেখানে না লেখা হলো না, মানে কিভাবে কাজটা করা হবে। ঠিক আছে? সেক্ষেত্রে যেটা হয়ে আসছে ট্র্যাডিশনাল প্রসেসটা ফলো করতে হবে এবং যুক্তিসঙ্গত।
আর একটা কনসেনসাস, ঐকমত্য। ঐকমত্য বলছে সম্মতির মানে এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি, ওই কনসেনসাস, ঠিক আছে, অর্থাৎ ঐকমত্য। প্রস্তাবকারী মানে প্রস্তাবকারী অপর পক্ষকে যে প্রস্তাব দেয়, সেক্ষেত্রে তিনি যে ভাবনা দিয়ে প্রস্তাব দিচ্ছেন, অপর পক্ষ একই ভাবনা দিয়ে প্রস্তাব গ্রহণ করবে। প্রস্তাবকারী যে অন্য একটা পার্টিকে প্রস্তাব দিচ্ছে, মানে অফারার যে অন্য একটা পার্টিকে অফার দিচ্ছেন, সেক্ষেত্রে তিনি যে ভাবনা দিয়ে অফারটা দিচ্ছেন, অপর পক্ষ যেন সেই ভাবনাটা দিয়ে যেন অফারটা অ্যাকসেপ্ট করে। অর্থাৎ চুক্তির বিষয়বস্তুর ওপর একই সময়ে উভয় পক্ষ যদি একই অর্থে সম্মত হন, তাহলে সেগুলি ঐকমত্যের ভিত্তিতে সম্মতি। প্রতিদান, কনসিডারেশন, বৈধ সম্মতির ক্ষেত্রে একটা প্রতিদান আবশ্যক, ঠিক আছে, মানে এগ্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রতিদানটা আবশ্যিক। প্রতিদান হলো কোনো সুবিধা, লাভ বা উপকার যার মূল্য থাকবে, ঠিক আছে তো, এবং এক পক্ষ সেটা দেবে। আর প্রতিদান জিনিসটাই কনসিডারেশন, আমার কাছে পড়তে আসছিস, আমি পড়া দিচ্ছি, তার বদলে তোদের থেকে আমি ফিস বা পেমেন্ট নিচ্ছি, এটাকে বলে প্রতিদান। বদলে কিছু নেওয়া, দান, রিটার্ন, ইন রিটার্ন। প্রতিদান কি, একজন দেবে আর একজন নেবে, একজন দেবে আর একজন নেবে। এই মূল্য যে যথেষ্ট হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এর মূল্য বেশি হতে পারে, কম বেশি কিছু মূল্য থাকতে পারে। ক্রিয়েশন অফ রাইটস অ্যান্ড লাইবিলিটি, অধিকার এবং দায়বদ্ধতা সৃষ্টি। সম্মতি যখন আইন দ্বারা বলবৎ হয়, সম্মতি যখন আইন দ্বারা বলবৎ হয়, মানে এগ্রিমেন্ট যখন আইন দ্বারা বলবৎ হয়, তখন প্রস্তাবকারী মানে অফারার যে অফারটা দিয়েছেন তার উপর অধিকার জন্মায়, তার উপর অধিকারটা জন্মায়, এবং প্রস্তাব গ্রহীতার মানে অ্যাকসেপ্টার সেই প্রস্তাব পালনে, ঠিক আছে, দায়বদ্ধতা জন্মায়। এটা যে অধিকার ও দায়, মানে ক্রিয়েশন অফ রাইট অ্যান্ড লাইবিলিটি, রাইট অ্যান্ড লাইবিলিটি। এবং লাস্ট পয়েন্ট বলবো টাইপ অফ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট তো রকমের, দু রকমের বললাম, একটা কি বললাম, লিগাল আর একটা সোশ্যাল, ঠিক আছে। সমাজে বাস করতে গেলে প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের বিভিন্ন অনুরোধে সম্মতি দিতে হয়, ঠিক আছে। এবার বন্ধু নেমন্তন্ন করে গেল যে আমার বাড়িতে অনুষ্ঠান আছে, আসিস, তুই বলি না না আমি যাবো না তোর বাড়িতে, এরকম তো আর বলবো না। তো তাহলে কি করতে, তোকে অনুরোধে সম্মতি দিতে হয়, ইচ্ছা না থাকলে বললি হ্যাঁ যাবো। তবে তা পালনের আইনগত বাধ্যবাধকতা যেমন থাকে না, তেমনি আইন দ্বারা বলবৎ, এটাকে আইন, এটা আইনে কনভার্ট করা যাবে। এগুলি হলো সামাজিক সম্মতি। অপরপক্ষে কোনো সম্মতির ফলে সংশ্লিষ্ট দুটো পার্টির মধ্যে কোনো আইনগত সম্পর্ক বা বাধ্যবাধকতার সৃষ্টি হয়, ঠিক আছে, তাহলে সেই সম্মতি আইনগত সম্মতি বলে। এরূপ সম্মতি আইন দ্বারা বলবৎ। এই অবধি পড়ার, এই অবধি রিড করতে হয়। যে কোশ্চেনটা পড়ছি, দেখ যে কোশ্চেনটা পড়াচ্ছি সেটা হচ্ছে কি, প্রথমে যেটা পড়বো এখন, চুক্তির সংজ্ঞা দাও। আগের ক্লাসে পড়েছিলাম, আজকে পড়বো চুক্তির সংজ্ঞা দাও। চুক্তি কাকে বলে? ঠিক আছে, চুক্তির সংজ্ঞা, চুক্তিকে ইংরেজিতে আমরা বলি কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কাকে বলে এটা পড়বো, কন্ট্রাক্ট কাকে বলে, ঠিক আছে। বলছে কি, সাধারণভাবে দুই বা ততোধিক ব্যক্তি, দুজন দুজন বা তার বেশি ব্যক্তি যখন আইনসম্মতভাবে, ঠিক আছে, যখন আইনসম্মতভাবে, চুক্তি হতে গেলে একটা আইন হতে হবে, কিন্তু এগুলো ভালো করে শুনতে হবে। সাধারণভাবে দুজন বা তার বেশি যখন আইনসম্মতভাবে বলবৎযোগ্য সম্মতির মাধ্যমে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকার অধিকার পায়, কোনো কিছু কাজ করা থেকে বিরত থাকার অধিকার পায়, মানে এই কাজটা করতে হবে বা এই কাজটা করতে হবে না, বিরত থাকা, তখনই চুক্তি হয়েছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ ভারতীয় চুক্তি আইনের পরীক্ষায় পড়তে হবে চুক্তি। এই যে ভারতীয় চুক্তি আইনের কত নম্বর ধারায় বলা হয়েছে, এই বলি ভারতীয় চুক্তি আইনের 2H, এটাকে 2H-টাকে কিভাবে বলে, বলবে যে 2 নম্বর ধারার উপধারা কোনটা, H। বুঝতে পারলি কি বললাম? এটাকে বলা হয়, এইভাবে রিড করে, সেকশন 2 সাবসেকশন H, এইভাবে রিড পড়তে হয়। এইভাবে এই 2 ব্র্যাকেটে H বলতে নেই, বলতে হয় সেকশন 2 সাবসেকশন H, এটাকে বলে সেকশন 2 সাবসেকশন H, মানে হচ্ছে 2 নম্বর ধারার H উপধারা, ঠিক আছে তো। তাহলে বলছে আইন দ্বারা বলবৎ করা যায় এরকম সম্মতিকে চুক্তি বলা হয়, ঠিক আছে। কি বললাম?
আইন দ্বারা বলবৎ করা যায় এরকম সম্বন্ধে, যেমন ধর আমি তোকে একটা বলছি, ধর আজকে আমার একটা ফোন আছে, আজকে আমার একটা OnePlus এর ফোন আছে, আমি আমি আমার ফোনটা বিক্রি করতে চাই, বললাম আমি আমার ফোনটা তোকে 10,000 টাকায় বিক্রি করতে চাই। এটা আমি কি করলাম? এটা আমি তোকে প্রস্তাব দিলাম, আমি তোকে প্রস্তাব দিলাম। সেটা তোর ইচ্ছা হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে তো? এবার আমি আমার প্রস্তাবটা দিলাম, এবার তোর যদি ইচ্ছা হয় যে প্রস্তাবটাকে কি করলি, এটাকে সম্মতি জানালি, হ্যাঁ আমি কিনতে রাজি আছি, ঠিক আছে তো? তার মানে আমি বললাম, অন্যভাবে তুই বললি, তোর ইচ্ছাটা প্রকাশ করলি, তুই রাজি আছিস কি রাজি নেই। তাহলে আমি কি করলাম? আমি অফার দিলাম, আর তুই কি করলি? আমি প্রস্তাব দিলাম, তুই সম্মতি দিলি, ঠিক আছে তো? সম্মতি দিলি। তো এবার এখান থেকে কি হয়, এবার কি বললাম যে আমার ফোনটা তোকে দেবো, বদলে তোর থেকে আমি 10,000 টাকা নেবো, এখানে একটা কনসিডারেশন থাকবে। এইবার এটা যখন আইন দ্বারা বলবৎ করা যায় তখন এই চুক্তি, আইন হলেই চুক্তি। এবার ধর আমি তোকে বললাম যে ওই লোকটাকে মেরে ফেলতে পারলে তোকে 2 লাখ টাকা দেবো, ওই লোকটাকে মেরে ফেলতে পারলে তোকে 2 লাখ টাকা দেবো, ঠিক আছে? এটা আমি বললাম, তুই এটাকে অ্যাকসেপ্ট করলি, তুই হ্যাঁ আমি মেরে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো? আমি বললাম তুই মেরে দে। এটা কিন্তু বলছে চুক্তি হবে, কারণ এটাকে আইন বলবৎ করে না, এটাকে আইন আইন মানে না, ঠিক আছে তো? তাহলে কি বলছে, একটা কথা বলতে পারি, চুক্তি কাকর চুক্তি হতে কি লাগবে? দুটো পার্টি হলেই হবে না, আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। তাই লিখেছে ভারতীয় চুক্তি আইনের ১ নম্বর ধারা অনুযায়ী আইন দ্বারা বলবৎ করা যায় এরকম সম্মতিকে চুক্তি বলে। অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল, কি বলেছে? অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল, ঠিক আছে তো? বাই ল ইজ আ কন্ট্রাক্ট, ইংলিশে এটাই বলছে এনফোর্সেবল, এনফোর্সেবল বলে একটা কথা বলেছে। এগ্রিমেন্টটা এনফোর্সেবল হবে বাই ল, ঠিক আছে? এনফোর্সেবল বাই ল মানে আইন দ্বারা বলবৎ করা যায়, ঠিক আছে? তো বলছে যেসব বিখ্যাত আইন বিশেষজ্ঞ চুক্তির সংজ্ঞা দিয়ে তাদের মধ্যে দু একজনের নাম উল্লেখযোগ্য। স্যার ফ্রেডরিক প্লক, ঠিক আছে? ফ্রেডরিক প্লক কি বলেছে? আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে বলা হয় চুক্তি। সম্মতি বলেইছি এগ্রিমেন্ট, সম্মতি এগ্রিমেন্ট, আর প্রতিশ্রুতি প্রমিস, ঠিক আছে? তাহলে আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি, ঠিক আছে? আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে। তার পরীক্ষায় লিখে দিন এমসিকিউ, যেরকম লিখবে, যাদের যাদের এমসিকিউ আছে, বলবে আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে। এই কথা, এই উক্তিটি কার? তোদের এইগুলো তোদের এমসিকিউ, তোদের তো এমসিকিউ আছে, এবার যারা উঁচু ক্লাস পড়ে এদের তো বড় কোশ্চেন করতে হবে, ঠিক আছে? তো এটাই আর কি বলে দিলাম। সালমন, সালমন কি বলে? চুক্তি হলো এক ধরনের সম্মতি, ঠিক আছে? চুক্তি হচ্ছে এক ধরনের সম্মতি যা বিভিন্ন পক্ষের দায়বদ্ধতা সৃষ্টি করে এবং তা চিহ্নিত করে। বলছে আ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট ক্রিয়েটিং অ্যান্ড ডিফাইনিং অব্লিগেশন, ক্রিয়েটিং অ্যান্ড ডিফাইনিং অব্লিগেশন বিটুইন পার্টিস, এটা সালমন বলেছিল। এবার এই যে সংজ্ঞাটা পড়লি, এখান থেকে কি বুঝতে পারছিস? যে উপরোক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে চুক্তি গঠনে যে সমস্ত উপাদানের উপস্থিতি দেখতে পাওয়া যায় সেগুলো, অর্থাৎ যে যে বিষয় না থাকলে চুক্তি হতে পারে না, কোন কোন জিনিস না থাকলে চুক্তি হবে, মানে কোন কোন জিনিস না থাকলে চুক্তি হবে না। তাকে এখানে কি কথাগুলো পড়, তাহলে বুঝতে পারবি এগুলো কিন্তু জরুরি। এমন কি কি জিনিস না থাকলে চুক্তি হবে না? যেমন বলছে প্রস্তাব, আমি আমার OnePlus ফোন বিক্রি করতে চাই, তা আমি যদি প্রস্তাবই না দিই তাহলে তুই কি করে কিনবি? প্রস্তাব মানে কি লাগবে? চুক্তি হতে গেলে কি লাগবে? প্রথমে লাগে অফার, প্রথমে প্রস্তাব দিতে হবে, তারপর প্রস্তাব, তারপর প্রতিশ্রুতি, ঠিক আছে? প্রস্তাব, প্রতিশ্রুতি, সম্মতি, তারপর প্রতিদান। বুঝতে পারলি তো? আমি আমার ফোনটা বিক্রি করতে গেলে আমি তোকে প্রস্তাব দিলাম, এবার তারপর তুই সম্মতি দিলি, তোকে তো সম্মতি দিতে হবে। আমি বললাম আমার ফোনটা বিক্রি কর, তুই কোনো সম্মতিই দিলি না, ঠিক আছে? আমি তোকে বললাম আমি আজকে আমার OnePlus ফোনটা বিক্রি করতে যাই, আজকের মধ্যেই তোকে জানাতে হবে, আর না হলে কিন্তু অন্য কোনো বেশি। বুঝতে পারলি তো? তাহলে তোকে জানাতে হবে, তোর সম্মতি দিতে হবে তোকে, ঠিক আছে তো? তাহলে প্রস্তাব থাকতে হবে, সম্মতি থাকতে হবে, প্রতিদান, প্রতিদান মানে কি? আমি তোকে ফোন দেবো, নাকি এমনি এমনি ফোন দেবো, তারপরে তোকে 10,000 টাকা নয়, প্রতিদান। এর কি কি থাকতে হবে চুক্তি হতে গেলে? 4টে জিনিস, প্রস্তাব, প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিশ্রুতি, দেখ আমি প্রতিশ্রুতি দিয়ে তোকে ফোনটা বেচবো, না বেচে তোকে অন্য কাউকে বেচে দিলাম, হবে না, প্রতিশ্রুতি দিয়েছি। প্রস্তাব, প্রতিশ্রুতি, আর কি বলেছে? সম্মতি আর প্রতিদান। এই জিনিসগুলো তোকে জানতে হবে। এবার দেখ তোকে যেটা বলেছি সুন্দর করে গিয়ে প্রস্তাব জিনিসটাকে অলরেডি আগের দিন বলেছি, আবার বলছি অফার। প্রস্তাবকে ইংরেজিতে দেখ, ইংলিশটা আমরা শুনবি অফার। যেমন তুই উদাহরণটা মনে রাখ, আমি আমার ফোনটা বিক্রি করতে চাই, আমি আমার OnePlus ফোনটা বেচে নতুন একটা আইফোন কিনতে চাই, তাহলে আমি OnePlus ফোনটা আমি বেচতে চাই। এবার যাকে বেচবো তার সঙ্গে তো কথা বল, আমি অনেক লোক খুঁজছি কাকে, হ্যাঁ এর 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 রিকোয়ারমেন্ট আছে,
তাহলে একে বি। আমি বললাম আমি আমার OnePlus ফোনটা তোমাকে বিক্রি করতে যাই 10,000 টাকায়, তুমি যদি কিনতে আগ্রহ প্রকাশ করো তাহলে তুমি আমাকে জানাও, ঠিক আছে? আর তুই যখন কেনার আগ্রহ প্রকাশ করবি তাহলে ওটা সম্মতি হয়ে যাবে, বুঝতে পারলি তো? তার মানে একটা অফার আর একটা ঠিক আছে। এবার দেখ কি বলছে, তাহলে অফার কি বলছে, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছে কোনো কাজ করা বা কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, বুঝতে পারলি তো? যখন কোনো ব্যক্তি, ধর আমি তোর কাছে কোনো কাজ করাটা কি, ফোনটা বেচা, বা কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, এই কাজটা করিস না, এটা কর বা এটা করিস না, এটা কর বা এটা করিস না, ঠিক আছে? কাজ করা বা কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন প্রথম ব্যক্তির ওই ইচ্ছা মানে আমার ইচ্ছাটা প্রকাশকে, আমার ইচ্ছা যখন তোকে প্রকাশ করবে এটাকে বলে প্রস্তাব, বুঝতে পারলি তো? তো ভালো করে বুঝবি, কিছু নেই, উদাহরণ করে রাখবি। প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি মানে প্রমিস। যার কাছে কোনো প্রস্তাব করা হলো, তোর কাছে আমি প্রস্তাব দিলাম, তোর কাছে তো আমি প্রস্তাব কি অফার, তোকে যে আমি অফারটা দিলাম, ঠিক আছে? সে যদি ওই অফারটা স্বীকার করে, মানে তোকে যে আমি বললাম ফোনটা বেচতে চাই, তুই বললি না আমার ফোন দরকার নেই, তাহলে তুই তো অফার স্বীকার করলি না। তুই যদি অফারটা স্বীকার করিস, ঠিক আছে, তাহলে যে যার কাছে কোনো প্রস্তাব করা হলো, যার কাছে কোনো অফার দেওয়া হলো, সে যদি ওই অফারটা স্বীকার করে মানে ঠিক আছে, স্বীকার করে বা প্রস্তাবে সায় দেবে, সায় দেওয়া মানে ওই তো সম্মতি দেওয়া, সায় দেওয়া, ঠিক আছে তো? তাহলে বলবে প্রস্তাবটা স্বীকৃত হলো। আর প্রস্তাব স্বীকৃত হলে তখন তাকে বলে প্রতিশ্রুতি। অর্থাৎ তুই স্বীকার করলি, মানে তুই স্বীকার করলি কি, তুই প্রতিশ্রুতি দিচ্ছিস, প্রমিস করছিস, তুই প্রমিস করছিস। তাহলে জিনিসটা বলতে পারলি, আমি তোকে বললাম ফোনটা বেচতে চাই, এবার তুই বললি না আমি ফোনটা নিতে চাই, তাহলে তুই কি করলি, এটা প্রমিস করলি, তুই নিবি ফোনটা, তার মানে অন্য কাউকে আমি বেচবো না। এবার হচ্ছে সম্মতি মানে এগ্রিমেন্ট। প্রতিশ্রুতি যখন দুটি পার্টির মধ্যে হয়, দুটি পক্ষের মধ্যে পারস্পরিক প্রতিদান সৃষ্টি করে, এই যে এই যে ধর ফোনটা বেচবে, এখানে কটা পার্টি জড়িত আছে, আমি তো দুজন। এবার আমি তোকে ফোনটা দেবো, বদলে তোর থেকে কি নেবো, টাকা নেবো, এটাকে প্রতিদান। প্রতিদান বলে বলতো তোকে দেবো, তার মধ্যে দেওয়ার দেবো নেবো, দেবো নেবো। তাই বলছে প্রতিশ্রুতি যখন দুটো পার্টির মধ্যে পারস্পরিক প্রতিদান সৃষ্টি করে তখন তাকে সম্মতি বলা হয়। প্রতিশ্রুতির সঙ্গে প্রতিদান যুক্ত হয়ে সম্মতি সৃষ্টি হয়। প্রতিশ্রুতির সাথে প্রতিদান যুক্ত হয়, তার মানে কি বুঝতে পারলি, প্রতিশ্রুতি আর প্রতিদান মিলেই হয় সম্মতি। তাহলে যদি কখনো তাদের যদি তাদের এমসিকিউ হয়তো যদি বলে যে সম্মতি ইকুয়াল টু, সম্মতি ইকুয়াল টু প্রতিশ্রুতি প্লাস প্রতিদান, ঠিক আছে? প্রতিশ্রুতি প্লাস প্রতিদান, প্রতিশ্রুতি প্লাস প্রতিদান, তুই লিখে রাখতে পারি, এক জায়গায় খাতা বের করে লিখে দিতে পারি সম্মতি ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ বইতে আছে, সম্মতি ইকুয়াল টু প্রতিশ্রুতি প্লাস প্রতিদান, দাগ দিয়ে দে ওটা, কারণ এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সম্মতি ইকুয়াল টু প্রতিশ্রুতি প্লাস প্রতিদান, বোঝা গেল? এবার প্রতিদান, প্রতিদান কাকে বলে বলছে, আরেকটা এই প্রতিদানের শেষে টাকা পয়সা দিয়ে আমার কথা, বদলে বদলে হতে পারে, এক্সচেঞ্জ হতে পারে, ঠিক আছে তো? প্রতিদানের অর্থ হলো কোনো সুবিধা, লাভ বা উপকার যা চুক্তির এক পক্ষ প্রদান করবে। আর বুঝতে পারলি প্রতিদান, আমি তোকে পড়াচ্ছি, আমি তোকে পড়াচ্ছি, তার মধ্যে তুই আমাকে পেমেন্ট করছিস, এটা প্রতিদান। বদলে কিছু দেওয়া হবে, বদলটা যে টাকা হবে কোনো কথা নেই, ঠিক আছে তো? বলছে এক এর কম বেশি মূল্য থাকতে হবে। মূল্যহীন প্রতিদান আইন, মানে আইন কি বলছে, মূল্য নেই এরকম কোনো প্রতিদান হবে না। প্রতিদান হতে গেলে মূল্য থাকতেই হবে, ঠিক আছে? মূল্যহীন প্রতিদান আইনত স্বীকৃত নয়। প্রতিদান যে সবসময় টাকাতেই হতে হবে এর কোনো মানে নেই। এই চারটা সুন্দর করে পড়বি, মানে মুখস্থ তো করতে হবে না, জাস্ট বুঝবি। এই যে প্রথমে কি বলছে, প্রস্তাব, প্রস্তাব থেকে কি হয় বল, চারটা, মানে তোর বইতেও নিশ্চয়ই আছে চারটা, দেখ প্রস্তাব থেকে প্রতিশ্রুতি হয়, দেখ এইভাবে হয়তো নেই, না না সেটা আলাদা, এই বইটা খুব সুন্দর দিয়েছে। প্রস্তাব থেকে প্রতিশ্রুতি হয়, আমি কি বললাম, প্রথমে প্রথমে তোকে অফার দেবো, তো অফারটা তুই কি করবি, প্রমিস করবি। তাহলে তাহলে কি হচ্ছে ব্যাপারটা তুই বোঝ, প্রথমে আমি তোকে অফার দিলাম, অফারটাকে তুই কি করলি, প্রমিস না অ্যাকসেপ্ট করে, আগে তুই প্রমিস করলি তুই নিবি। প্রথমে অফার করলাম তো তুই বললি হ্যাঁ আমি নেবো, প্রতিশ্রুতি দিলি, প্রতিশ্রুতির পর প্রতিদান তৈরি হবে, প্রতিদানে বলা থাকবে না এই জিনিস এর বিনিময়ে, ঠিক আছে? তারপরে আবার সম্মতি, তাহলে কি বলতে পারলি, তোকে কি বল, সম্মতি কি করে তৈরি হয়, প্রতিশ্রুতি আর প্রতিদান মিলে, প্রতিশ্রুতি আর প্রতিদান মিলে সম্মতি তৈরি হয়, তাহলে এটা বুঝতে হবে। প্রথমে অফার, অফার থেকে প্রমিস, প্রমিস থেকে কনসিডারেশন, কনসিডারেশন থেকে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট থেকে ডিড মানে কন্ট্রাক্ট। এটা লিখে নিতে পারিস ইংলিশ বইয়ের উপর পেন্সিল দিয়ে লেখ, নাহলে খাতা বের করে লিখে নে। প্রস্তাব থেকে প্রতিশ্রুতি, লেখ প্রস্তাব থেকে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি থেকে প্রতিদান, প্রতিদান থেকে সম্মতি, সম্মতি থেকে চুক্তি, ঠিক আছে? ওখানে এই দেখ সুন্দর করে লিখা যাবে, প্রস্তাব থেকে প্রতিশ্রুতি, কি বললাম, প্রস্তাব থেকে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি থেকে প্রতিদান,
প্রতিদান থেকে সম্মতি, আর সম্মতি থেকে চুক্তি। ঠিক আছে, খুব সুন্দর জিনিস দিয়েছে এগুলো। এগুলো তোদের যেটা এমসিকিউ, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বুঝতে পারি, দেখ প্রথমে কি হয়, প্রথমে প্রস্তাব দিতে হয়। প্রস্তাবের পর কি হবে, প্রমিস। মানে আমি আচ্ছা ইংলিশে লিখি, প্রথমে আমি কি করবো, প্রথমে অফার দেবো। অফারটা কি হবে, তো প্রমিস করতে হবে, আর প্রমিসের পরই হবে কনসিডারেশন। ঠিক আছে, কনসিডারেশন। ঠিক আছে, তার মানে তুই কি বুঝতে পারলাম, এটাই বুঝতে পারলাম। এইবার এই প্রমিস আর কনসিডারেশন দুটোকে মিলালে কি হয়, সম্মতি, মানে এগ্রিমেন্ট, আর এগ্রিমেন্ট থেকেই তৈরি হবে চুক্তি বা কন্ট্রাক্ট। তাহলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখ উদাহরণটা, দেখ এই উদাহরণটা তোর পরীক্ষা কোনদিন দেবে না, এবার উদাহরণটা পড়লে পুরো ব্যাপারটা মাথার মধ্যে ঢুকবে। কি বলেছে এখানে, বলছে অরুণ তার বাড়িটা 50,000 টাকায় বিক্রি করে বলে বরুণকে জানালো। মানে ধর আজকে অরুণ, তার একটা বাড়ি আছে, সে তার বাড়িটা বরুণকে বিক্রি করবে বলেছে, বলছে 50,000 টাকায় বিক্রি করে বলে জানিয়েছে। বরুণ ওই দামে বাড়িটা কিনতে রাজি হলো। এটি হলো একটু চুক্তি। একটা সেন্টেন্স দিয়েছে, ভালো করে বুঝবে কিন্তু। ধর অরুণ একজন ভদ্রলোক, তার একটা বাড়ি আছে, সে তার বাড়িটা বরুণকে 50,000 টাকায় বিক্রি করবে বলে জানালো। মানে অরুণের একটা বাড়ি আছে, অরুণ বলে ঠিক আছে আমি আমার বাড়িটা তোমাকে বরুণকে বিক্রি করবো 50,000 টাকায়। ঠিক আছে, বরুণ 50,000 বাড়ি পাচ্ছে, ঠিক আছে আমি রাজি তোমার বাড়িটা কিনতে। এটা হচ্ছে একটা চুক্তি। কারণগুলো দেখ কি লিখেছে নিচে, দেখ দেখ বইটা দিয়ে, দেখ বইটা দেখতে পাচ্ছিস। বলছে এক্ষেত্রে অরুণ 50,000 টাকায় তার বাড়িটা বরুণকে বিক্রি করতে রাজি হলো। তাহলে ভাব, দুজন লোক, একজন অরুণ, একজন বরুণ। অরুণ বলেছে তার বাড়িটা 50,000 টাকায় বিক্রি করতে রাজি। কাকে রাজি, বরুণকে বিক্রি করতে রাজি। অরুণ 50,000 টাকা বাড়িটা বরুণকে বিক্রি করতে রাজি। এটা কি হলো, ও কি করলো, অফার দিল। যে বললাম আমি আমার OnePlus ফোনটা তোকে বেচতে চাই, এটা আমি কি করলাম, আমি অফার দিলাম, অফার দিলাম। তাহলে প্রথমটা কি বললাম, এটি হলো প্রস্তাব, এটাকে বলে অফার। এবার কি বলছে, অরুণের এই প্রস্তাবে, মানে অরুণের এই অফারে, এবার আমি তো বললাম আমি আমার ফোনটা OnePlus ফোনটা তোকে বিক্রি করতে চাই 10,000 টাকায়। তুই এই অফারে কি হলি, রাজি হলি, বললি হ্যাঁ ঠিক আছে আমি নিতে যাচ্ছি। এটা হয়ে গেল কি বলতো, এটাকে বলা হয় প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি কি বলি ইংরেজিতে, প্রতিশ্রুতি কি বললো, প্রমিস। প্রমিস মানে আমি বললাম আমি আমার OnePlus ফোনটা তোকে বেচতে চাই। তুই বললি কি হ্যাঁ আমি নিতে রাজি আছি, তার মানে তুই কি করলি, রাজি আছি মানে কি, তুই তো বললি আমি যখন তোকে বললাম আমি আমার OnePlus ফোনটা তোকে বেচতে চাই, তুই কি বললি ওকে, আমি আমি নিতে ইচ্ছুক। তুই জানালি, তুই তোর সিওরিটি জানালি, মানে বুঝতে পারলি, তোর ইচ্ছাটা প্রকাশ করলি। তাহলে এটাকে কি বলে, এটাকে বলে প্রমিস। তুই আমাকে প্রমিস করলি। বুঝতে পারলি তো, তোর কত, তার উদাহরণ তো অনেক রকমের হয়। উদাহরণ তো এটা একটা উদাহরণ। তো আরো বিভিন্ন রকমের উদাহরণ তৈরি করা যায়। এটা তো নর্মাল একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে। ঠিক আছে তো, বলছে এই উভয়ের মধ্যে যে একটা, উভয়ের মধ্যে যে পারস্পরিক প্রতিদান, উভয়ের মধ্যে পারস্পরিক প্রতিদান, বুঝতে পারলি তো, উভয়ের মধ্যে পারস্পরিক কি আছে, প্রতিদান। প্রতিদানটা কি বলে, প্রতিদানটা বোঝার চেষ্টা কর। অরুণ, আমি তোকে ফোন দেবো, বদলে টাকা নেবো, তাই তো বলেছে। অরুণের কাছে 50,000 টাকা আর বরুণের কাছে বাড়ি। তাহলে অরুণের কাছে টাকা আসলো, বরুণের কাছে বাড়ি গেল। এটা হচ্ছে প্রতিদান। এবার বলছে অরুণের বাড়ি বিক্রি করার প্রস্তাব একটি নির্দিষ্ট প্রতিদানের ভিত্তিতে গড়ে উঠেছে। তার মানে তাহলে অরুণ যে বাড়িটা বিক্রি করবে এই প্রস্তাবটা কিছু ভিত্তি গড়ে উঠেছে প্রতিদানের ভিত্তিতে। অরুণ এবং বরুণের মধ্যে সৃষ্টি হওয়া প্রতিশ্রুতি সহ উপরোক্ত প্রতিদান জড়িত থাকার ফলে সম্মতি হয়। এটার মধ্যে দেখ তাহলে কি হচ্ছে, প্রথমে কি ছিল, তোকে আমি অফার দিলাম, তুই অফারটা তুই প্রমিস করলি, তারপর কনসিডারেশন হয়। তাহলে কি বলতে পারি তো, প্রমিস আর কনসিডারেশন মিলে কি হয়, দেখলাম এগ্রিমেন্ট। এই দেখ লিখেছে অরুণ এবং বরুণের সৃষ্টি হওয়া প্রতিশ্রুতির সঙ্গে উপযুক্ত প্রতিদান জড়িত থাকার ফলে। তাহলে প্রতিশ্রুতিকে কি বলে, প্রমিস। প্রমিসের সাথে যখনই কনসিডারেশন জড়িয়ে গেছে, প্রমিস প্লাস কনসিডারেশন ইকুয়াল টু কি বলেছিলাম, প্রমিস প্লাস কনসিডারেশন ইকুয়াল টু এগ্রিমেন্ট। ঠিক আছে, এটা বলা হয় ইকুয়াল টু এগ্রিমেন্ট, মানে সম্মতি। যেহেতু যেহেতু সম্মতি, আর আরেকটা কি বলে, চুক্তি কাকে বলে, সম্মতি যখন আইন দ্বারা বলবৎ করা যায়, সম্মতিকে যখন আইন দ্বারা বলবৎ করা যায় তখন তাকে বলে চুক্তি। ঠিক আছে, সম্মতি যখন আইন দ্বারা বলবৎ করা যায় তখন তাকে চুক্তি। তো তোকে যদি বলে চুক্তি, হোয়াট ইজ চুক্তি, মানে হোয়াট ইজ কন্ট্রাক্ট, তুই কি বলবি, এগ্রিমেন্ট। না না, এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট যখন আইন দ্বারা বলবৎ করা যায়, এনফোর্সেবল বাই ল। কন্ট্রাক্ট ইজ আ এনফোর্সেবল বাই ল। ঠিক আছে, ল দ্বারা যখন বলবৎ করা যায় তখন তাকে বলে চুক্তি।
এবার চুক্তির শ্রেণীবিভাগ মানে ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট কি কি বলছে? বলছে দৈনন্দিন জীবনে প্রায়শই একজনের সঙ্গে অপরজনের চুক্তি মানে একজনের সঙ্গে আরেকজনের চুক্তি হয়। এসব চুক্তি বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্নভাবে সম্পাদন হতে পারে। চুক্তি গঠনের উদ্দেশ্য বা চুক্তি কিভাবে সম্পাদিত হয়েছে এরকম বিভিন্ন বিষয়কে ভিত্তি করে চুক্তি শ্রেণীবিভাগ করা হয়। দেখ চুক্তি শ্রেণীবিভাগগুলো কি কি? একটা চুক্তির বৈধতা, একটা চুক্তির বৈধতা, একটা চুক্তির গঠন, আর একটা চুক্তি সম্পাদন বা পালন। ঠিক আছে? তাহলে চুক্তির শ্রেণীবিভাগ খুব ভালো করে পড়তে হবে। এই চুক্তির শ্রেণীবিভাগটা কি করে হয়? একটা বৈধতা অনুসারে শ্রেণীবিভাগ হয়, একটা গঠন অনুসারে হয়, আর একটা পালন অনুসারে হয়। তাহলে কি কি বললাম? চুক্তির শ্রেণীবিভাগ কিভাবে হয়? একটা বৈধতা অনুসারে হয়, একটা গঠন অনুসারে হয়, আর একটা পালন অনুসারে হয়। তাহলে কি কি বলতে পারি? চুক্তি শ্রেণীবিভাগ বৈধতা অনুসারে, গঠন অনুসারে, আর পালন অনুসারে। গঠন বৈধতা অনুসারে কি হয়? বৈধতা অনুসারে হচ্ছে বাতিলযোগ্য, বাতিলযোগ্য চুক্তি, বাতিলযোগ্য যে চুক্তি বাতিল, বাতিল যোগ্য চুক্তি। একটা হচ্ছে বাতিল চুক্তি আর একটা অপ্রবর্তনীয় চুক্তি। ঠিক আছে তো? তাহলে বৈধতা অনুসারে চুক্তিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা বাতিল যোগ্য চুক্তি, একটা বাতিল চুক্তি, আর একটা কি বলেছি? অপ্রবর্তনীয় চুক্তি, অপ্রবর্তনীয় চুক্তি। আচ্ছা, চুক্তির গঠন অনুসারে চুক্তি দু রকম, একটা প্রকাশ্য চুক্তি আর একটা উন্মুক্ত চুক্তি। একটা প্রকাশ্য চুক্তি আর একটা উন্মুক্ত চুক্তি। আর পালন অনুসারে পালিত চুক্তি, পালনীয় চুক্তি, এক পক্ষমূলক চুক্তি আর দ্বিপাক্ষিক চুক্তি। ঠিক আছে? পালিত চুক্তি, পালনীয় চুক্তি, এক পক্ষমূলক চুক্তি আর দ্বিপাক্ষিক চুক্তি। বলছে এই যে উপরে ছকটা দেয়া হলো এই সমস্ত চুক্তি ছাড়াও আরো দু ধরনের চুক্তি আছে। একটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট মানে যে উপচুক্তি, আর একটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট মানে ঘটনা সাপেক্ষ চুক্তি। এই বৈধতা অনুসারে চুক্তি শ্রেণীবিভাগ দেখ, উদাহরণগুলো পড়বি তারপর পরে পড়বো। হ্যাঁ, এইমাত্র তোকে বললাম বৈধতা অনুসারে চুক্তিকে কবে ভাগ করা যায়। কি বললাম? বৈধতা অনুসারে চুক্তিকে কবে ভাগ করা যায়? এই দেখ কি লিখলাম, বৈধতা অনুসারে চুক্তি কবে ভাগ করা যায়? তিন ভাগে, বাতিল যোগ্য, বাতিল আর অপবর্তনীয়। প্রথমে পড়বো বাতিল যোগ্য চুক্তি কাকে বলে। এই দেখ কি করবি জানিস? উদাহরণটা পড়। উদাহরণ দুটো উদাহরণ দিয়েছে এই বইতে, খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে। আর এখানে লতে যখন উদাহরণ দেবে না, হয় এক্স ওয়াই দিয়ে দেয় বা ক খ দিয়ে দেয় বা এ বি দিয়ে দেয়। ঠিক আছে তো? দেখ উদাহরণটা কি বলেছে? ক তার গাড়িটা খকে বিক্রি করে বলে কথা দিল। বুঝিস তো? মানে ক বা এরকম মানে এক্স, যেটা আগে তোকে বললাম ফোন, এক্স তার গাড়িটা, ভালো করে বুঝবি কিন্তু। দেখ আমি তোকে বলেছি কথা কথা বলছি, আমি তোকে বলছি আমি এবার ফোনটা বিক্রি করতে চাই 10,000 টাকা। এবার হুট করে পার্টি পেয়ে গেল, আরো ভালো পার্টি পেয়ে গেল 15,000 টাকা। তাহলে কথার খেলাপ হয়ে গেল তো, আমি তোকে আর বিক্রি করলাম না। এরকমই কিছু আসবে লয়ের মধ্যে। তো বলছে ক তার গাড়িটা খকে বিক্রি করে বলে কথা দিল, মানে এক্স তার একটা গাড়ি আছে, ও ওয়াই কে বিক্রি করে বলে কথা দিয়েছে। কথা দিয়েছে, ভালো করে শুনবি, কথা দিয়েছে। কথা দিয়েছে মানে বুঝতে পারছিস? কথা দিয়েছে। কিন্তু এই কথা ক ক্ষয়ের কাছে জোর করে আদায় করেছিল। বলছে এই কথাটা ক ক্ষয়ের কাছে জোর করে আদায় করেছিল, কিন্তু ক্ষয় ইচ্ছা করলে চুক্তিতে আবদ্ধ না হয়ে তা এড়িয়ে যেতে পারে, অথবা নিজের ইচ্ছায় চুক্তিতে আবদ্ধ হতে পারে। তো এখানে সুতরাং তোকে বুঝতে হবে এখানে কি বলতে চাইছে। ক তার গাড়িটা খকে বিক্রি করে বলে কথা দিল, কিন্তু এই কথাটা ক খর কাছে জোর করে আদায় করেছিল। ঠিক আছে তো? এখন খ যদি ইচ্ছা করে ও চুক্তিতে আবদ্ধ না হয়ে এড়িয়ে যেত, কারণ ওকে জোর করেছিল, কে গাড়িটা কেনার জন্য জোর করেছিল, ও এড়িয়ে যেতে পারে।
অথবা নিজের ইচ্ছায় চুক্তিতে আবদ্ধ হতে পারে, নিজের ইচ্ছায় কিন্তু চুক্তিতে আবদ্ধ হতে পারে। আচ্ছা, দ্বিতীয় উদাহরণ কি বলেছে, ক এবং খ এর মধ্যে চুক্তি হলো যে ক আর খ এর মধ্যে কি চুক্তি হয়েছে, যে খ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে, খ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ক এর জন্য কোনো একটা কাজ করবে। ঠিক আছে, ক আর খ এর মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে, বুঝলি, বা একটা কন্ট্রাক্ট হয়েছে। কি কন্ট্রাক্ট হয়েছে, বলছে খ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ক এর জন্য কোনো একটা কাজ, ঠিক আছে, করবে, এবং খ সেই কাজ করতে প্রস্তুত এবং ইচ্ছুক, কিন্তু ক তাকে সেই কাজ করতে বাধা দিল, বা ক এর জন্য সেই কাজ করা গেল না। এই রকম ক্ষেত্রে খ এর ইচ্ছা অনুসারে এটা বাতিলযোগ্য চুক্তি বলে গণ্য হতে পারে। ঠিক আছে, তো তো এখানে যে কথাটা বলছি বাতিলযোগ্য চুক্তি জিনিসটা কি, বলছে ভারতীয় চুক্তি আইনের ১ নম্বর ধারা অনুযায়ী যেসব সম্মতি, এদিকে যেসব সম্মতি মানে কি এগ্রিমেন্ট, এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য হয়। একজন ব্যক্তির, একজন বা একজনের বেশি ব্যক্তির ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয়, বলবৎ, এবং অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না। তার মানে বুঝতে পারি তো, ধর একজনের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য হচ্ছে, ঠিক আছে, এনফোর্স হচ্ছে একজনের ইচ্ছা, আর একজনের ইচ্ছা অনুযায়ী এনফোর্সেবল হচ্ছে না, এটাকে বলা হয় বাতিলযোগ্য চুক্তি। তাহলে ব্যাপারটা বোঝ। আর তোর পরীক্ষায় এমসিকিউ তো কিন্তু সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকশন ইম্পর্টেন্ট দেবে, এমসিকিউ দেবে সেকশন। ঠিক আছে, আর সেকশন মনে রাখার টেকনিক আমি পরের ক্লাসে শিখিয়ে দেবো, পরের ক্লাসে কিন্তু কি করে টেকনিক মনে রাখতে, একটা টেকনিক আছে, সেকশন মনে রাখার একটা টেকনিক আছে। দেখ টেকনিকটা কি হয়, তোকে বললাম, কি বললাম, প্রথমে কি হয়, প্রথমে কি করলাম, প্রথমে তোকে অফার দিলাম, এটা হয়ে গেল এ, সেকশন এ। তারপর অফারটাকে তুই কি করলি, প্রমিস করলি, হয়ে গেল বি। ঠিক আছে, তারপর কি হলো, অফার থেকে প্রমিস, প্রমিস থেকে কি হয়েছিল, অফার, প্রমিসের পর কি ছিল, প্রতিদান। তাহলে ওটা হয়ে গেল সি। মানে এইভাবে হয়, মানে এইভাবে সিকোয়েন্স মনে রাখতে হয়। কনসিডার থেকে কি হয়, এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট হয়ে গেল ডি। তাহলে কি বলা হলো, তাহলে কি বলেছে এখানে, ভয়েডেবল কন্ট্রাক্ট কাকে বলে, ভয়েডেবল কন্ট্রাক্ট কাকে বলে, দেখ একজনের ইচ্ছা অনুযায়ী বলবৎ হবে, আর একজনের ইচ্ছা অনুযায়ী বলবৎ হবে না। ইংলিশে বলছে একজনের ইচ্ছা অনুযায়ী এনফোর্স হবে, আর একজনের ইচ্ছা অনুযায়ী এনফোর্স হবে না, ব্যাস এটাই হয়ে গেল বাতিলযোগ্য চুক্তি, ভয়েডেবল। তো বলছে চুক্তির কোনো পক্ষের সম্মতি স্বেচ্ছা প্রদত্ত না হয়ে যদি বল প্রয়োগের মাধ্যমে, ভুল বুঝিয়ে বা অন্যায় বা অনুচিত প্রভাবের মাধ্যমে নেওয়া হয়ে থাকে, তাহলে যে পক্ষের কাছে এই সম্মতি আদায় করা হয়েছে সেই পক্ষ তার ইচ্ছা অনুযায়ী চুক্তিতে, দেখ মানে ফোর্স, বুঝিস তো, ফোর্স, জোর জবরদস্তি করে তোকে চুক্তিতে রাজি করানো হয়েছে, জোর জবরদস্তি করে তোকে এটা রাজি করানো হয়েছে, কিন্তু তোর কোনো ইচ্ছা ছিল না, পরবর্তী সময় তুই এটাকে বাতিল করে দিতে পারিস, পরবর্তী সময় তুই এটাকে বাতিল করতে বলছে চুক্তির কোনো পক্ষের সম্মতি। ঠিক আছে, সম্মতিকে ইংরেজি কি বলে, এগ্রিমেন্ট। চুক্তিকে কি বলে, কন্ট্রাক্ট। চুক্তিকে বলে কন্ট্রাক্ট, যে এখন একটা কন্ট্রাক্ট তৈরি হয়েছে, কন্ট্রাক্টে দুটো পার্টি থাকতেই হবে। তো একটা পার্টির বলছে কন্ট্রাক্টের কোনো একটা পার্টির এগ্রিমেন্ট স্বেচ্ছা প্রদত্ত না হয়ে, ঠিক আছে, স্বেচ্ছা প্রদত্ত না হয়ে বল প্রয়োগের মাধ্যমে ভয় দেখিয়ে করা হয়েছে। ঠিক আছে, এগ্রিমেন্টটা ভয় দেখিয়ে করানো হয়েছে। বলছে চুক্তির কোনো পক্ষের সম্মতি স্বেচ্ছাবদ্ধ না হয়ে যদি বল প্রয়োগের মাধ্যমে বা ভুল বুঝিয়ে বা অন্যায়ভাবে, ঠিক আছে, করা থাকে, তখন যে পক্ষের কাছ থেকে এইভাবে সম্মতি আদায় করা হয়েছে সেই পক্ষ তার ইচ্ছা অনুসারে চুক্তিতে আবদ্ধ হতে পারে বা চুক্তিটা বাতিল করতে পারে। বুঝতে পারলি, আজকে তার ফোনের ব্যাপারটা দেখ, আমি আমার ফোনটা ওয়ান প্লাস ফোনকে তোকে বিক্রি করতে চাই, 10,000 টাকায় বিক্রি করতে চাই। ঠিক আছে, হয়তো তোর ফোন কেনার ইচ্ছা নেই, জোর জবরদস্তি করা হয়েছে, হয়তো তোর ইচ্ছা নেই, ফোর্স করা হয়েছে, তোকে কিনতেই হবে। তার মানে কি, তুই এটাই চুক্তিতে আবদ্ধ হলি, হয়তো ইনিশিয়ালি তুই পরে বাতিল করতে পারিস। এটাই হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। আর বাতিল সম্মতি, ভয়েড, ভয়েড এগ্রিমেন্টটা কি, এই তিন অব্দি পড়াবো। ঠিক আছে, ভয়েড এগ্রিমেন্ট জিনিসটা কি, তো ভয়েড এগ্রিমেন্টের সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকশন কি 2G, আমি পরের ক্লাসে না তোকে শিখিয়ে দেবো কি করে সেকশন মনে রাখতে হয়, সেকশন কি করে মনে রাখতে হয়, কারণ পরীক্ষায় সেকশন তো দেবেই দেবে সেকশন। আর টেকনিক শিখিয়ে দেবো, একটা টেকনিক আছে মনে রাখার একটা টেকনিক হয়। ভয়েড এগ্রিমেন্টটা কি, যে এগ্রিমেন্ট আইন দ্বারা কার্যকর করা যায় না তাকে বলা হয় ভয়েড। তাহলে বুঝলি ভয়েড কাকে বলে, যেটাকে আইন দ্বারা কার্যকর করা যায় না, ল এটাকে অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, তাই বলছে ভারতীয় চুক্তি আইন 1 নম্বর ধারায় এখানে কিভাবে রিড করতে হয়, সেকশন রিড করলাম কি করে, সেকশন কি করে রিড করতে হয়, সেকশন 2G, সেকশন 2 সাবসেকশন জি, এটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। বলছে আইন দ্বারা বলবৎযোগ্য নয় এমন সম্মতি নিষ্ফল সম্মতি বলে গণ্য হয়। তাহলে আইন, দেখ
দেখ কিছু কিছু জিনিস যে বললাম, আমি বললাম যে একে তোকে মেরে দিতে হবে, মার্ডার করতে হবে। এর জন্য তোকে আমি 2 লাখ টাকা দেবো, একে মার্ডার করতে হবে। তা এইটা কি আইন পারমিট করবে? এটা কি আইন মান্যতা দেবে? না। চুক্তি হলো, কিন্তু ধর চুক্তি না মানে ধর এগ্রিমেন্ট হলো। আমি বললাম যে না তোর ওকে মারতে হবে, তোকে মারতে হবে, ওকে মারতে পারলে তোকে 2 লাখ টাকা দিয়ে দেবো, ওকে মারতে পারলে 2 লাখ টাকা দিয়ে দেবো। তাহলে আমি তোকে অফার করলাম, তুই বলি হ্যাঁ হ্যাঁ মেরে দেবো, কোনো চিন্তা নেই, 2 লাখ টাকা তো পেয়ে যাবো, মেরে দেবো। তো ঠিক আছে, মেরে দেবো। এবার সত্যি কথা বলতে এটা কি এগ্রিমেন্ট হলো, কিন্তু এটা কি চুক্তি হবে? না, চুক্তি হবে না। কেন চুক্তি হবে না? আইন কি পারমিশন দেবে? কোনোদিন পারমিশন দেবে না। তাই এখানে কি বলেছে? বলছে যে এখানে সুন্দর কথা বলছে, আইন দ্বারা বলবৎযোগ্য নয়, মানে ল এটাকে এনফোর্স করবে না, ঠিক আছে? আর কন্ট্যাক্ট হতে গেলে কি হতে হবে? এনফোর্সেবল বাই ল, ইংলিশে একটা কথা হয় এনফোর্সেবল বাই ল। ল এনফোর্সেবল মানে বলবৎযোগ্য, ঠিক আছে? আর বলছে ল এটাকে এনফোর্স করবে না, আইন দ্বারা বলবৎযোগ্য নয়, এরকম সম্মতি হচ্ছে নিষ্ফল সম্মতি, ঠিক আছে? নিষ্ফলকে বাংলায় বলা হয় বাতিল। নিষ্ফল মানেই হচ্ছে বাতিল। বাতিল বলতে বোঝানো হচ্ছে এই সম্মতির কোনো আইনগত কার্যকারিতা নয়, অর্থাৎ শুরু থেকেই বাতিল। যেমন ধর যেসব ব্যক্তি মানসিকভাবে অসুস্থ মানে মেন্টাল, বুঝতে পারলি তো? এই হচ্ছে ঠিক আছে তো? মানসিকভাবে অসুস্থ, নাবালক বুঝিস তো? নাবালক কাদের যা বলে জানিস? নাবালক, তোরা তোরা তো এখন নাবালিকা, তাই তো? নাবালিকা, নাবালক, নাবালিকা। নাবালিকা কাকে বলে? যাদের 18 বছরের নিচে হলে তাকে বলে নাবালক বা নাবালিকা, ঠিক আছে? 18, কারণ তোদের লতে তো এটা বলবে। মাইনর ইংরেজিতে বলে মাইনর। মাইনর কি 18 বছরের নিচে হলে তাকে বলে মাইনর, ঠিক আছে তো? তো এরপরেই পড়বো, হয়তো কয়েকদিন পরেই পড়বো, নাবালক কি চুক্তি করতে পারে? নাবালক কি চুক্তি করতে পারে? তো এগুলো পড়বো। যেসব ব্যক্তি মানসিকভাবে অসুস্থ মানে মেন্টাল, ঠিক আছে? নাবালক মানে মাইনর, জড়বুদ্ধি সম্পন্ন, দেশের আইন অনুসারে যারা চুক্তি সম্পাদনে অযোগ্য বলে ঘোষিত। দেশের আইন বলছে এরা চুক্তি করতে পারে না, ঠিক আছে তো? হ্যাঁ, এটা ওই মানে মানে জড়বুদ্ধি সম্পন্ন মানে ঠিকঠাক মানে নরমাল মানুষের যে ব্রেনে যে কাজ করে সেই কাজটা করছে, ঠিক আছে? অর্থাৎ তারা যদি কোনো চুক্তিতে আবদ্ধ হয় তাদের দ্বারা সৃষ্ট, তাহলে বুঝতে পারলি তো? এরা যদি চুক্তি করে, চুক্তি বাতিল হয়ে যায়। তাহলে কারা কারা চুক্তি করলে বাতিল হয়ে যায় বল? মানে 18 বছরের নিচে, পাগল, ঠিক আছে তো? তাহলে ব্রেন ভালো কাজ করে না, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? তো দেশের আইন অনুযায়ী এদের চুক্তি বাতিল হয়ে যাবে, বুঝতে পারলি তো? আচ্ছা, তারপরে তুই যদি কোনো চুক্তি করিস তো চুক্তি বাতিল হয়ে যাবে, বুঝতে পারলি তো? তারপর যদি কোনো অ্যাবনরমাল থাকে, অ্যাবনরমাল যদি কোনো চুক্তি করে সেই চুক্তিটাও বাতিল হয়ে যাবে। আচ্ছা, শোন, এবার এটা হলো 2 নম্বর পয়েন্ট বললাম, তাই এখানে 2 নম্বর উদাহরণটা বলে দিলাম। এবার কি বললাম? বাতিল চুক্তি, লাস্ট এটা দেখ, বাতিল চুক্তি। ভয়েড কন্ট্রাক্ট, উদাহরণটা পড় আগে। ভয়েড কন্ট্রাক্ট পড়ার আগে না উদাহরণটা পড়। আর সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জায়গায় কি করবি জানিস তো? তুই বলছি দেখ, বাড়িতে একটা খাতা নিবি, একটা খাতা নিয়ে এখন আমাদের যা যা পড়লি না, ইংলিশটা লিখবি, তার পাশে বাংলাটা লিখবি, ঠিক আছে? করে সেকশন গুলো লিখবি, সিরিয়ালি লিখবি, না মনে রাখতে সুবিধা হবে। শিখে দেবো, টেকনিক শেখবো সিরিয়ালি পড়া, ঠিক আছে তো? আচ্ছা, ভয়েড কন্ট্রাক্টের উদাহরণ কি বলে? ধরা যাক বিদেশ থেকে কোনো দ্রব্য কিনে আনার জন্য চুক্তি হলো। বিদেশ থেকে কোনো একটা দ্রব্য কিনে আনবি, জিনিস কিনে আনবি, তার চুক্তি হলো। ধর বিদেশ থেকে আইফোন কিনে আনবি, এর জন্য একটা চুক্তি হলো, ঠিক আছে তো? কিন্তু সেই চুক্তি পরবর্তীকালে বাতিল হয়ে যেতে পারে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। তুই ঠিক করেছিলি, ধর পাশে ধর বাংলাদেশ থেকে তুই একটা ভালো কি আনবি ঠিক করেছিলি, একটা শাড়ি কিনে আনবি। শাড়ি হয় বাংলাদেশের শাড়ি, এরকম একটা চুক্তি হয়েছিল, ঠিক আছে? এবার পরবর্তী সময় দেখা গেল দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গেল, তাহলে তার শাড়ি কিনবে। তাহলে এইরকম জিনিসকে কি বলা হয়? এটা এই চুক্তি বাতিল হয়ে, বাতিল চুক্তি। তুই তো টাকাই দিসনি। হ্যাঁ, তা টাকা টাকা দিসনি তো তুই, টাকা দেওয়া হবে না, টাকা তো টাকা অ্যাডভান্স হয় না এরকম কাজে। তো দেখ কি বলছে, কোনো ক্ষেত্রে দেখা যায় চুক্তিতে আবদ্ধ হওয়ার সময় সেই চুক্তি শর্ত নিয়ে আইন দ্বারা বলবৎযোগ্য ছিল। যুদ্ধ লাগেনি তখন আইন দ্বারা বলবৎযোগ্য ছিল, হতেই পারে। কিন্তু পরবর্তীকালে দেশের আইন পরিবর্তনের কারণে, যেমন ধর আমাদের দেশে কত চুক্তি বাতিল হয়ে গেল। যে বাংলাদেশকে বলছে না, আমাদের দেশ বাংলাদেশে কিছু নিয়ে আসবেও না, কিছু দেবেও না। তো যার চুক্তি সব চুক্তি বাতিল হয়ে গেল, ঠিক আছে তো? এগুলো সব বাতিল চুক্তি বলে। এটা কেন হয়েছিল? দেশের ইন্টারনাল যে ইন্টারনাল পলিটিক্স এর জন্য হয়েছিল, মানে যে একটা মানে কি বলবো, ইন্টারন্যাশনাল পলিটিক্স এর জন্য এগুলো হয়েছিল। তাই বলছে প্রাথমিকভাবে সম্মতি আইনসঙ্গত বলবৎযোগ্য হয়েও পরে যদি কোনো আইনের পরিবর্তনের জন্য অথবা কোনো কারণে তা বাতিল হয়ে যায়, ঠিক আছে, তখন উক্ত সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য থাকে না, অর্থাৎ চুক্তিটি বাতিল বলে গণ্য হয়, বাতিল চুক্তি। লাস্ট, আনএনফোর্সেবল কন্ট্রাক্ট মানে অপ্রবর্তনীয় চুক্তি। উদাহরণটা পড়বি, হ্যাঁ? গৃহ সম্পত্তি মানে বাড়ি, জমি মানে তোর ল্যান্ড,
ইত্যাদি ক্রয় সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে উপযুক্ত স্ট্যাম্প দেওয়া না থাকলে, ঠিক আছে, বা বিশেষ বিশেষ ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা না হলে, অথবা আদালতের কাছে কোনো চুক্তি ভঙ্গের প্রতিকার চাইবার জন্য, ঠিক আছে, আইন অনুযায়ী যে নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে সংশ্লিষ্ট চুক্তি তামাদি মানে কিছু বাতিল হয়ে যায়, ঠিক আছে। এরূপ ক্ষেত্রে চুক্তিটি অপবর্তনীয় চুক্তি বলে গণ্য হয়। বলছে বাড়ি, ল্যান্ড, এইগুলো কেনা হয়, তো বাড়ি ল্যান্ড এগুলো যখন কিনি, এর এর জন্য যে চুক্তি হয় তাকে বলে ক্রয় সংক্রান্ত, কেনা সংক্রান্ত চুক্তি। এই চুক্তির ক্ষেত্রে তুই জানিস বাড়ি কিনতে গেলে, ফ্ল্যাট কিনতে গেলে স্ট্যাম্প ডিউটি দিতে হয়, 8% দিতে হয়। স্ট্যাম্প ডিউটি হয়, মানে বাড়ি কিনতে গেলে, তুই এখন ফ্ল্যাট কিনতে গেলে দেখবি একটা স্ট্যাম্প ডিউটি লাগে, একটা স্ট্যাম্প লাগে। এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টকে দিতে হয়, স্ট্যাম্প লাগে। রেজিস্ট্রেশন লাগে, একটা ফ্ল্যাট কিনতে রেজিস্ট্রেশন দিতে হয়, প্লাস স্ট্যাম্পও দিতে হয়, ঠিক আছে। তো এখানে কি বলছে, দিতেই হবে, এটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক। এটা কি হয়, তোর বাড়ির ভ্যালুয়েশনের উপর হয়, ঠিক আছে, এই প্রাইসটা। বাড়ি, ল্যান্ড ইত্যাদি ক্রয় সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে উপযুক্ত স্ট্যাম্প না থাকলে, বলে যদি উপযুক্ত স্ট্যাম্প না থাকে, ঠিক আছে, স্ট্যাম্প দেওয়া না থাকলে, বা বিশেষ বিশেষ ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা না হলে, ঠিক আছে, অথবা আদালতের কাছে কোনো চুক্তি ভঙ্গের প্রতিকার চাইবার জন্য আইন অনুযায়ী যে নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে এই চুক্তিটা বাতিল হয়ে যায়, ঠিক আছে। তো বলছে যে আনএনফোর্সেবল কন্ট্রাক্ট কি, যখন ত্রুটি বিচ্যুতির কারণে, মানে ভুল ভ্রান্তি, কোনো কিছু ভুল হয়েছে কারণে, যদি চুক্তি আদালতের মাধ্যমে আইনত কার্যকরী করা সম্ভব না হয়, আদালত আইনটাই কার্যকর করতে পারবে না, করা সম্ভব না হয়, তখন তাকে অপবর্তনীয় চুক্তি বলে। অন্যভাবে বলা যায়, কোনো নিয়মের ত্রুটি বা আনুষ্ঠানিক কোনো ত্রুটির জন্য, কোনো নিয়মের ত্রুটি মানে ভুল বা আনুষ্ঠানিক কোনো ত্রুটির জন্য সংশ্লিষ্ট চুক্তিটিকে আইনত কার্যকরী করা সম্ভব না বলে, ঠিক আছে, চুক্তিটিকে অপবর্তনীয় চুক্তি বলে গণ্য করা হয়। ছোট ছোট করে পাঠ, এগুলো দেখবি। দেখ কি বলেছে, গঠন অনুসারে চুক্তি শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফরমেশন, ঠিক আছে, ফরমেশনের দিক থেকে তুই কি করে চুক্তি কয় ভাগ হয়। দেখ চুক্তি কি বলেছে, লিখিতও হতে পারে, আবার মৌখিকও হতে পারে, ঠিক আছে। আবার কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আচরণ দিয়েও চুক্তি সম্পাদিত হতে পারে, মানে যে সংশ্লিষ্ট যে পক্ষ থাকবে, রিলেটেড পার্টি থাকবে, মানে পার্টির যে আচরণ দিয়েও কিন্তু চুক্তি সম্পাদিত হতে পারে। চুক্তির গঠন অনুসারে, ঠিক আছে, তো গঠন অনুসারে চুক্তি শ্রেণীবিভাগ করছি, মানে চুক্তির গঠন অনুসারে চুক্তিকে আমরা নিম্নলিখিতভাবে ভাগ করি। দেখ কি লেখা যায়, একটা হচ্ছে ব্যক্ত চুক্তি মানে এক্সপ্রেস কন্ট্রাক্ট, একটা হচ্ছে তোর অনুক্ত বা ধারণামূলক চুক্তি ইমপ্লাইড কন্ট্রাক্ট, একটা হচ্ছে তোর মৌন চুক্তি বা নৌব্যক্তিক চুক্তি টাসিট কন্ট্রাক্ট, 4 নম্বরে উপচুক্তি কোয়াস কন্ট্রাক্ট। তাহলে 4টে কন্ট্রাক্ট হয়। প্রথমে ব্যক্ত চুক্তি, মানে ব্যক্ত মানে কি, ব্যক্ত করা কোনো বিষয়ে বলা, ঠিক আছে, বা এক্সপ্রেস করা, এক্সপ্রেস কন্ট্রাক্ট বলতে পারি আমরা। চুক্তি গঠনের সময় যদি চুক্তির শর্তাবলী পালনের সব পক্ষ প্রকাশ্যভাবে একমত হবে, প্রকাশ্যভাবে মানে সেটা লিখিত হতে পারে বা মৌখিক হতে পারে, তাহলে তাকে প্রকাশ্য চুক্তি বলে। অর্থাৎ যখন চুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে লিখিতভাবে বা মৌখিকভাবে কথার মাধ্যমে চুক্তি করা হয়, ঠিক আছে, তখন তা প্রকাশ্য চুক্তি, মানে লিখিত বা মৌখিক হতে পারে, তাকে প্রকাশ্য চুক্তি, প্রকাশ করবে সে লিখে হোক বা মৌখিক হোক। এই যে অনুক্ত বা ধারণামূলক চুক্তি মানে ইমপ্লাইড কন্ট্রাক্ট, তো এটা কি বলেছে উদাহরণটা আগে দেখে নে। ধরা যাক অভিরূপ নিম্নলিখিত কাজগুলি করলো, মানে অভিরূপ মানে একজনের নাম, একজন ভদ্রলোক, ঠিক আছে, ও নিজের কাজগুলো করলো, কি কি করলো, ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য চলাচলকারী কোনো বাস বা ট্রামে চললো, মানে ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার জন্য কোনো বাস বা ট্রামে চললো। রেস্তোরাঁ মানে রেস্টুরেন্টে গিয়ে 1 কাপ চা নিল, ঠিক আছে। তো তারপর স্বয়ংক্রিয় ওজন মানে অটোমেটেড, মানে ভেন্ডিং মেশিন যেটা হয় সেখান থেকে ওজন নিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোর উন্মুক্ত বা ধারণামূলক চুক্তি ইমপ্লাইড কন্ট্রাক্ট। কোনো চুক্তি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তাব এবং স্বীকৃতি যদি, কোনো চুক্তি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তাব এবং স্বীকৃতি যদি মৌখিক বা লিখিতভাবে না হয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আচরণ বা হাবভাবের দ্বারা স্বীকৃত হয়, ঠিক আছে, তো তখন সেই চুক্তিকে উন্মুক্ত চুক্তি বলে যায়। অর্থাৎ এই চুক্তি কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি থেকে গড়ে ওঠে না, মানে এটা কিন্তু এরকম চুক্তি কোনো প্রমিস থেকে গড়ে ওঠে না,
বিভিন্ন পক্ষের আচরণ বা হাবভাবের মাধ্যমে, মানে যখন বিভিন্ন পক্ষের আচরণের মাধ্যমে যে চুক্তি গড়ে ওঠে, তখন তাকে বলা হয় উন্মুক্ত বা ধারণামূলক চুক্তি। উপরোক্ত ৩ টি ক্ষেত্রেই অভিরূপ নির্দিষ্ট দামের বিনিময়ে পরিবহনের প্রস্তাব, নির্দিষ্ট দামে চা পানের প্রস্তাব, নির্দিষ্ট দামে ওজন পরিমাপ করার প্রস্তাব তার আচরণের মাধ্যমে স্বীকার করেছে। এই ক্ষেত্রগুলিতে আচরণের মাধ্যমে প্রস্তাব ও স্বীকৃতি সম্পন্ন হয়েছে এবং চুক্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের চুক্তিকে বলা হয় উন্মুক্ত চুক্তি বা ধারণামূলক চুক্তি। এবার মৌন চুক্তি বা নৈর্ব্যক্তিক চুক্তি কাকে বলে? ট্যাসিট কন্ট্রাক্ট। উদাহরণ পর আগে স্বয়ংক্রিয় ক্রিয় টাকা তোলার জন্য, মানে এটিএম মেশিন বলা হয় না? অল টাইম মেশিন, যে মেশিনটা ওই অটোমেটেড টেলার মেশিন, অল টাইম মেশিন না, অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড মানে এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। বলছি এটিএম থেকে যদি অর্থ তোলা হয়, তাহলে সেই বিশেষ কাজ ট্যাসিট চুক্তির অন্তর্গত। ঠিক আছে? এটিএম মেশিন থেকে যদি টাকা তোলা হয়, তাহলে সেই কাজটা ট্যাসিট চুক্তির অন্তর্গত। কারণ কোনো ব্যাংকের এটিএম একটি পক্ষ যে অর্থ নিয়ে অপেক্ষা করছে, কোনো ব্যাংকের এটিএম হচ্ছে একটা পক্ষ যে অর্থ নিয়ে অপেক্ষা করছে, আর যিনি অর্থ তুলবেন তিনি সেই যন্ত্রে কার্ড ঢুকিয়ে যখন অর্থ পেলেন, চুক্তি সম্পাদন হলো। এখানে সব কর্মকাণ্ডের মধ্যে কোনো বাক্যালাপ ছিল না, এখানে কোনো কথাবার্তা ছিল না, মৌন। ঠিক আছে তো? তাই এই ধরনের চুক্তিকে নৈর্ব্যক্তিক চুক্তি বা মৌন চুক্তি বলে। এই চুক্তিকে মৌন চুক্তি বলা হবে যখন কোনো পক্ষের আচরণের মাধ্যমে চুক্তি সম্পাদিত হয়। আচরণের মাধ্যমে যখন কথাবার্তা হবে। উপচুক্তি, কোয়াসি কন্ট্রাক্ট। বলছে দেখ উদাহরণ পর, খড় দোকানে ভুল করে, খয়ের দোকানে মানে একজন ভদ্রলোক আছে, তার দোকানে ভুল করে তার কেনা পণ্য ফেলে রেখে গেল। তার কেনা পণ্য মানে আমি তার কোনো পণ্য কোনো একটা দোকান থেকে কিনেছি, ভুল করে সেই দোকানে পণ্যটা ফেলে রেখে গেছে। এক্ষেত্রে কাজ হলো পণ্যটি কে ফেরত দেওয়া বা পণ্যের মূল্য ফেরত দেওয়া। তাকে যে দোকানদার তার পণ্য ফেরত দেওয়া উচিত বা পণ্য ফেলে রেখে গেছে, টাকাটা ফেরত দেওয়া উচিত। এখানে কোনো চুক্তি না থাকা সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হয়। এটাই হচ্ছে উপচুক্তি, কোয়াসি কন্ট্রাক্ট। অনেক সময় দেখা যায় যে কোনো দুটি পক্ষের মধ্যে চুক্তি আইন অনুসারে চুক্তিটি সম্পাদিত হয়। ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রস্তাবের আদান-প্রদান হয়নি এবং সেই প্রস্তাবে কোনো মানে কনসেন্ট দানও হয়। ঠিক আছে? কিন্তু সংশ্লিষ্ট পক্ষসমূহের আচরণের ফলে চুক্তির মতোই কোনো দায়ের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আনুষ্ঠানিক কোনো চুক্তি থাকা সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং এই সম্পর্কই হলো উপচুক্তি। এখানে আমরা বলছি চুক্তি পালনের ভিত্তিতে শ্রেণীবিভাগ। ঠিক আছে? ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু পারফরম্যান্সের দিক থেকে। ঠিক আছে? চুক্তির শ্রেণীবিভাগ। একটা কি? সম্পাদিত চুক্তি। একটাকে বলা হয় সম্পাদিত চুক্তি, একটাকে বলা হয় পালনীয় চুক্তি, একটাকে বলা হয় এক পক্ষমূলক চুক্তি, একটাকে বলা হয় দ্বিপাক্ষিক চুক্তি। ঠিক আছে? ৪ টে পয়েন্ট। তাহলে সম্পাদিত চুক্তি কি? এক্সিকিউটেড কন্ট্রাক্ট। ঠিক আছে? উদাহরণ পর আগে বারবার বলছি উদাহরণ করতে। ৭ লাখ টাকার বিনিময়ে খর জন্য একটা বাড়ি নির্মাণ করে তাকে দেবার চুক্তিতে আবদ্ধ হল। যখন বাড়িটা তৈরি সম্পূর্ণ করলো, তাকে ৭ লাখ টাকা প্রদান করলো, তখনই বলা হবে চুক্তিটি পালিত হয়েছে। এই ক্ষেত্রে উভয় পক্ষই চুক্তির শর্ত অনুসারে, ঠিক আছে, তাদের পারস্পরিক বাধ্যবাধকতা পালন করেছে। তাই জন্য এই ধরনের চুক্তিকে বলা হয় সম্পাদিত চুক্তি। কি বলেছে? যে চুক্তি সম্পূর্ণভাবে পালিত হয়েছে বা সম্পন্ন হয়েছে তাকে সম্পাদিত বা পালিত চুক্তি বলে। এক্সিকিউটেড কন্ট্রাক্ট, যে ক্ষেত্রে চুক্তির বিভিন্ন পক্ষগণ তাদের পারস্পরিক দায়বদ্ধতা মানে অব্লিগেশন পালন করার মাধ্যমে চুক্তি সম্পাদন করে,
তখন তাকে পালিত চুক্তি বলা হয়। সেকেন্ড এক্সাম্পল কি বলেছিল, এক ব্যক্তি একটি কেক কিনলো, কিন্তু কেকের মধ্যে একটি পাথর থাকতে তার দাঁত ভেঙে গেল। এক্ষেত্রে চুক্তি পালিত হলেও কেকটির ক্রেতা বিক্রেতার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে, মানে পারবে। এটাও কিন্তু এক ধরনের উদাহরণ। পালনীয় চুক্তি, এক্সিকিউটরি কন্ট্রাক্ট, উদাহরণ কি বলেছে, বলছে যদি এখনো ক বাড়িটি তৈরি না করে থাকে, খ তা না দিয়ে থাকে, ঠিক আছে, তবে সেটি হবে পালনীয় চুক্তি। বুঝতে পারলি, ক বাড়িটি তৈরি না করে থাকে এবং খ টাকা দিয়ে না থাকে, তখন তাকে বলা হবে কি, তখন তাকে বলা হবে হচ্ছে পালনীয় চুক্তি। বলছে কাকে বলে, কি বলে, যে চুক্তির শর্তসমূহ এখনো পালন করা হয়নি, ভবিষ্যতে পালন করা হবে, এখনো পালন করা হয়নি কিন্তু ভবিষ্যতে পালন করা হবে, একে বলা হয় পালনীয় চুক্তি। যে চুক্তিতে এখনো সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ তাদের পারস্পরিক বাধ্যবাধকতা পালন করে, ভবিষ্যতে করবে, তাই হলো পালনীয় চুক্তি। সেকেন্ড এক্সাম্পল কি বলেছে, তার আগে না কি বলছে, এই যে কোনো চুক্তি আংশিক পালিত হতে পারে, আবার আংশিক পালনীয় হতে পারে। ঠিক আছে, পালিত হতে পারে মানে মেনে নিয়েছে চুক্তিটা, ঠিক আছে, চুক্তির কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সম্পাদিত হয়ে গেছে। আর একটা কিছু না সম্পাদিত হয়েছে, আংশিক পালিত বা আংশিক পালনীয় হতে পারে। যদি উপরের 1 নম্বর উদাহরণ দেখা যায় যে ক বাড়িটি তৈরি করেছে কিন্তু খ টাকা দিতে পারে, একজন কাজ করে দিচ্ছে কিন্তু আরেকজন বাড়িটা তৈরি করে মানে দেয়, ঠিক আছে, বা এমন হতে পারে খ টাকা দিয়ে দিয়েছে, খ বাড়িটা এখন তৈরি করে, সেক্ষেত্রে সেটি হবে আংশিক পালিত এবং আংশিক পালনীয় চুক্তি। অর্থাৎ ক যেহেতু বাড়িটি তৈরি করেছে সেদিক দিয়ে বিচার করলে চুক্তিটি হবে আংশিক পালিত চুক্তি হিসেবে দিতে হবে, আর খ যেহেতু প্রদান করে তাই চুক্তিটি আংশিক পালনীয় চুক্তি হিসেবে বলে। এক পক্ষমূলক চুক্তি, ওয়ান সাইডেড বা ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট, এটা কাকে বলে? তো এটা করার আগে উদাহরণ, বারবার উদাহরণ করতে হবে। কোনো পণ্য বাহকের সঙ্গে কথা হলো যে সে কিছু পণ্য বহন করে নিয়ে টেনে রাখবে, ঠিক আছে, যখনই পণ্য নিয়ে নিয়ে গিয়ে সে টেনে রাখলো, পণ্যগুলো নিয়ে গিয়ে যখন সে টেনে রাখলো তখনই চুক্তির সৃষ্টি হলো, কারণ ইতিমধ্যেই পণ্য বাহক চুক্তি অনুসারে তাই দায়বদ্ধতা পালন করে ফেলেছে। এখন যার পণ্য সে বহন করে আনলো, ঠিক আছে, তাকে তার দায়বদ্ধতা পালন করতে হবে, অর্থাৎ পণ্য বাহককে তার প্রাপ্য টাকা দিতে হবে। মানে এখানে কি বলছে, যখন কোনো চুক্তির ক্ষেত্রে কেবলমাত্র একটি পক্ষকে চুক্তি হওয়ার সময় দায়বদ্ধতা পালন করতে হয়, ঠিক আছে, কিন্তু অপর পক্ষ দায়বদ্ধতা আহ, পরে পালন করার কথা বলে। মানে আমার কোনো মাল বাইরে যাবে, ট্রেনে করে যাবে, তো তুই কাউকে কুলিকে বলে মালগুলো তুলে, ঠিক আছে, ও তুলে দিয়েছে, এবার তোর কাজ কি, তাকে টাকাটা পেমেন্ট। এখানে তাই বলেছে কোনো পণ্য বাহকের সঙ্গে কথা হলো যে কিছু পণ্য টেনে রাখবে, ঠিক আছে, কোনো পণ্য টেনে রাখবে, যখনই পণ্য নিয়ে গিয়ে সে টেনে রাখলো তখনই তার চুক্তির সৃষ্টি হলো, কারণ ইতিমধ্যে চুক্তি অনুসারে তার দায়বদ্ধতা পালন করবে, চুক্তি অনুযায়ী তার দায় কি, যে কুলির দায় কি, মালগুলো টেনে তুলে দিয়েছে। এখন যার পণ্য সে বহন করে আনলো, ঠিক আছে, এবং তার দায়বদ্ধতা পালন করতে হবে, অর্থাৎ পণ্য বাহককে তার প্রাপ্য টাকা দিতে হবে। লাস্ট, দ্বিপাক্ষিক চুক্তি, বাইলেটারাল কন্ট্রাক্ট, বলছে চুক্তি সৃষ্টি বা গঠিত হওয়ার সময় চুক্তির কোনো পক্ষই যখন তাদের দায়বদ্ধতা পালন না করে, যখন কোনো পক্ষই দায়বদ্ধতা পালন করছে না, পরবর্তী সময় পালন করে, তখন তাকে দ্বিপাক্ষিক চুক্তি বলে। সুতরাং এক অর্থে এই চুক্তি পালনীয় চুক্তির সমার্থক, এই একই রকম। ওর কি বলছে, উপরোক্ত শ্রেণীবিভাগ ছাড়া আরো কয়েকটি বিশেষ ধরনের চুক্তি আছে, যেমন ঘটনা সাপেক্ষ চুক্তি, উপচুক্তি ইত্যাদির আগেও বলেছি। চুক্তি আইনের ৩১ নম্বর ধারা অনুসারে যে চুক্তিতে চুক্তির আনুষঙ্গিক ঘটনা ঘটলে বা না ঘটলে কোনো কাজ সম্পাদন করা বা না করা নির্ভর করে, তখন তাকে ঘটনা সাপেক্ষ চুক্তি বলে। মানে কোনো একটা চুক্তিতে চুক্তির আনুষঙ্গিক ঘটনা ঘটলো বা ঘটলো না, মানে চুক্তির চুক্তির আনুষঙ্গিক ঘটনা ঘটলে বা না ঘটলে কোনো কাজ সম্পাদন করা বা না করা নির্ভর করে, তাকে ঘটনা সাপেক্ষ চুক্তি বলে। অন্যদিকে চুক্তি আইনের ৬৮ থেকে ৭২ নম্বর ধারায় বলা হয়েছে যে কয়েকটি ক্ষেত্রে চুক্তি না থাকলেও চুক্তির মতো পালন, একে উপযুক্তি বলে। বা উপযুক্তির আরেক নাম চুক্তি সদৃশ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে কিছু পায় এবং এজন্য তাকে তার কিছু দেওয়া ন্যায়সঙ্গত বলে মনে মনে হয়, তাহলে চুক্তি না থাকা সত্ত্বেও আদালত তাকে তা দিতে বাধ্য করতে পারে। অক্ষম ব্যক্তিকে জীবন ধারণের জন্য আবশ্যকীয় বস্তু সরবরাহ করা হলে অক্ষম ব্যক্তির সম্পত্তি থেকে সরবরাহকারী দাম পাওয়ার অধিকার থাকে। এক্ষেত্রে অক্ষম ব্যক্তি যেহেতু চুক্তি করার যোগ্য নয়,
তাদের মধ্যে কোনো চুক্তি থাকে না, তথাপি সর্বকারিক দাম পাওয়ার অধিকার জন্ম। তাহলে এই যে শ্রেণীবিভাগগুলো, চুক্তি শ্রেণীবিভাগগুলো, এগুলো তোকে পড়ে নিতে হবে। দেখ, যে কোশ্চেনটা পড়বো, ঠিক আছে তো, যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান। ঠিক আছে, চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান মানে এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট, বা বলতে পারিস এসেনশিয়াল এলিমেন্ট অফ ভ্যালিড কন্ট্রাক্ট। তো চুক্তির যে অত্যাবশ্যকীয় উপাদানগুলো আছে, মানে কি বলছে, এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট মানে এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট বলা হচ্ছে, ভালো কথা বলা, এসেনশিয়াল এলিমেন্ট অফ ভ্যালিড কন্ট্রাক্ট। ঠিক আছে, তো কন্ট্রাক্টের, একটা ভালো কন্ট্রাক্ট হতে গেলে তার কিছু উপাদান আছে। ঠিক আছে, ভালো কিছু মানে একটা কন্ট্রাক্ট যদি ভালো হতে হয় তাহলে তার বেশ কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো তোকে মানতে হবে। সবকটা উপাদান যদি ভালো করে মানতে পারিস, এলিমেন্ট যদি ভালো করে মানতে পারিস, তখনই তাকে বলা হবে ভ্যালিড কন্ট্রাক্ট। ঠিক আছে তো, তো দেখ ব্যাপারটা কি হয়, আমরা কন্ট্রাক্ট শিখেছিলাম, কন্ট্রাক্ট কি করে হয়, ধর সাপোজ ধর আজকে ধর, মানে এই কন্ট্রাক্ট জিনিসটা হওয়ার আগে বলছি, ধর আজকে আমি তোকে কোনো একটা অফার দিলাম, যেমন ধর আজকে ধর আমার কাছে একটা আইফোন আছে, আমার কাছে একটা আইফোন আছে, আইফোন 16 আছে। এবার আমি অফার দিলাম, নতুন কদিন পরে আইফোন 17 বেরোচ্ছে। ঠিক আছে, আমার কাছে একটা আইফোন আছে, আমার আমার আইফোনটা, আমি তোকে আইফোন 16 প্রোটা তোকে আমি 50,000 টাকায় বিক্রি করতে চাই, এটা আমি তোকে অফার দিলাম। এইবার সেই অফারটা সম্পর্কে, তোকে যে অফারটা দিলাম, তাহলে আমি তো তোকে অফার দিলাম, আমি হলাম যে অফার দেয় তাকে বলে অফার, আমি অফার দিই। এবার আমি যে তোকে অফারটা দিই, তুই অফারটা অ্যাকসেপ্ট করতেও পারিস, আবার নাও করতে পারিস। এখন তোর যদি মনে হয় যে না, সত্যি তো আইফোন 16 প্রো মার্কেটে প্রচুর দাম, আমি হ্যাঁ আমি, তুই বলবি আমি কিনতে রাজি আছি, তুই বলে দিবি যে আমি অ্যাকসেপ্ট করলাম, তুই বলবি যে ওকে আমি আইফোনটা কিনতে রাজি আছি, তার মানে আমি অফার করলাম, তুই অফারটাকে কি করবি, অফারটাকে অ্যাকসেপ্ট করলি। ঠিক আছে, তাহলে দুজনের মধ্যে কি একটা প্রমিস হয়ে গেল, আমি প্রমিস করলাম, তুই প্রমিসটাকে অ্যাকসেপ্ট করলি, আমি যা বললাম তুই এটাকে অ্যাকসেপ্ট করলি। এবার এখানে একটা কনসিডারেশন জড়িয়ে আছে, কনসিডারেশন মানে বুঝিস তো, যেমন তুই আমার কাছে পড়তে আসছিস, আমি তোকে পড়াচ্ছি, সার্ভিস দিচ্ছি, তার বদলে তুই আমাকে প্রতি মাসে একটা ফিস পেমেন্ট করছিস, এটাকে কনসিডারেশন বলে। আমি তোকে পড়াচ্ছি, তার বদলে তোর থেকে আমি কি কনসিডারেশন নিই, পেমেন্ট। আর তুই আমাকে টাকা দিচ্ছিস, তার বদলে তুই কি কনসিডারেশন নিচ্ছিস, সার্ভিস, পড়া। তো এখানে তাই, এখানে হচ্ছে তাই, এখানে কনসিডারেশনটা কি, আমি তোকে দেবো 4, তুই আমাকে দিবি টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কনসিডারেশন। এই এরপরে হয়ে গেল কি বলতো, এরপর হয়ে যায় এগ্রিমেন্ট, এরপরে হয়ে যায় এগ্রিমেন্ট। এইবার বুঝতে পারলি কি হলো ব্যাপারটা, অফার, আমি তোকে অফার দিলাম, অফার থেকে আমি তোকে অফার দিলাম, তুই অফারটাকে অ্যাকসেপ্ট করলি, সেখান থেকে হলো প্রমিস, প্রমিস থেকে হয় কনসিডারেশন, কনসিডারেশন থেকে হয় এগ্রিমেন্ট। এবার যে এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্ট মানে ল, এটাকে এই ল এটাকে মান্যতা দিতেও পারে বা নাও দিতে পারে। এবার ধর আমি তোকে ফোন বিক্রি করতে চাই, তুই ফোনটা কিনতে চাস, তা ল কি এখানে বাধা দেবে, কি মনে হয়, এখানে কি ল বাধা দেবে, আইন বাধা দেবে না। এবার ধর আমি একজনকে বললাম যে ওকে মার্ডার করতে হবে, আমি বললাম ওকে মানে ভুলকে বুঝবি কিন্তু পড়ার আগে, আমি বললাম ওকে ওই ভদ্রলোককে মার্ডার করতে হবে, ওকে মার্ডার করতে পারলে আমি তোকে 5 লাখ টাকা। তাহলে আমি আমি একজনকে অফার দিলাম, মানে সুপার ক্লাব যারা হয় তাদেরকে আমি অফার দিলাম, ওকে মার্ডার করতে গেলে আমি তোকে 5 লাখ টাকা দেবো। তো আমি অফার দিলাম, ও অফারটাকে অ্যাকসেপ্ট করলো। ঠিক আছে, প্রমিস হলো, ওখান থেকে কনসিডারেশন হলো, এগ্রিমেন্টও হয়ে গেল। কিন্তু এরকম এগ্রিমেন্ট কি আইন, আমাদের ভারতবর্ষের যে আইন, এটাকে কি পারমিশন দেবে, তাহলে এটাকে কন্ট্রাক্ট বলে। বোঝা গেল কন্ট্রাক্ট কাকে বলে, কন্ট্রাক্ট হতে গেলে কি হতে হবে, আইন মানে আইনের মান্যতা দিতে হবে। ঠিক আছে, তো এটাই আমাদের ইংলিশে বলে এনফোর্সিয়েবল বাই ল, ল যদি এনফোর্স করে তাহলে এটা হচ্ছে ধর কি হবে, কন্ট্রাক্ট হবে। তাই এটাই বলেছে একটা ভালো কন্ট্রাক্ট হওয়ার গুণগুলো কি কি হতে পারে। ঠিক আছে তো, তো ব্যাপারটা হচ্ছে তাই বলছে মানে কন্ট্রাক্ট যদি ভ্যালিড না হয়, আর একটা কথা আমি যে ভ্যালিড ভ্যালিড বলবো যে ভ্যালিড কন্ট্রাক্ট, যদি কন্ট্রাক্ট যদি ভ্যালিড না হয় তাহলে কি হবে, কন্ট্রাক্ট যদি ভ্যালিড না হয় তাহলে প্রমিসার আর প্রমিসি, প্রমিসার প্রমিসার আর প্রমিস, মানে আমি তোকে মানে প্রমিসার, একজন প্রমিস করলো আমি, ঠিক আছে, আমি হলাম প্রমিসার আর তুই হলি প্রমিস, আমি হলাম প্রমিসার, মানে আমি ফোনটা বিক্রি করতে চাই, যে অফার দেয় তাকে বলে প্রমিসার, যে অফারটা অ্যাকসেপ্ট করে তাকে বলে প্রমিস। ঠিক আছে, তো কন্ট্রাক্ট যদি ভ্যালিড না হয় তাহলে প্রমিসার প্রমিসির এগেনস্টে বা প্রমিসি প্রমিসারের এগেনস্টে কোনো লিগাল অ্যাকশন নিতে পারবে না। ঠিক আছে, লিগাল অ্যাকশন মানে বুঝিস তো, মানে কেস করতে পারবে না। ঠিক আছে তো, তাই বলছে যদি কন্ট্রাক্ট ভ্যালিড না হয় তাহলে প্রমিসার প্রমিসির মধ্যে কোনো লিগাল অ্যাকশন নেওয়ার রাইট থাকবে না, মানে লিগাল অ্যাকশন নেওয়ার রাইট থাকবে না, মানে কোনো কেস করতে পারবে না। ঠিক আছে, আর
তো তার মানে তুই ধর আমার বিরুদ্ধে কেস করতে চাস বা আমি যদি তোর বিরুদ্ধে কেস করতে চাই, তাহলে কি হতে হবে? তাহলে বুঝতে পারলি তো, তখনই কন্ট্রাক্টটা ভ্যালিড হওয়া দরকার। তো তখনই লিগাল অ্যাকশন নিতে পারলেই কন্ট্রাক্ট ভ্যালিড হওয়া দরকার। লিগাল অ্যাকশন নেওয়ার জন্য কন্ট্রাক্ট ভ্যালিড হওয়া দরকার। এবার এক একটা করে পয়েন্ট এখানে কি লিখেছে দেখ একটু। বলছে ভারতীয় চুক্তি আইনে 10 নম্বর ধারা অনুযায়ী সকল সম্মতি চুক্তি বলে গণ্য করা হবে। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা 10 নম্বর ধারায় বলে দিয়েছে সকল সম্মতি মানে সব কটা এগ্রিমেন্টকেই চুক্তি বলে, সব এগ্রিমেন্ট মানেই চুক্তি বলা হয়, এগ্রিমেন্টকে চুক্তি বলা হবে যদি সে সমস্ত এগ্রিমেন্টকে তুই চুক্তি বলবি যদি চুক্তিভঙ্গ বিভিন্ন পক্ষের চুক্তিতে আবদ্ধ হবার যোগ্যতা থাকে, আইনসঙ্গত প্রতিষ্ঠানের সঙ্গে সম্মতি বা স্বেচ্ছাপ্রদত্ত হয়, সম্মতি বলে দিয়েছে এই কথাগুলো, মেনলি পয়েন্টে চলে আসছে, দেখার দরকার নেই। ঠিক আছে, চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান বা চুক্তির অপরিহার্য উপাদান পয়েন্টগুলো পড়বো এক একটা করে। প্রথম পয়েন্ট কি বলতো? অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। কি বললাম? প্রথম পয়েন্ট বলেছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আর এখানে যে অফার হবে না, এখানে যে অফারের কথা বলা হচ্ছে, অফার আর অ্যাকসেপ্টেন্স হবে, আমি তোকে অফার দিলাম, তুই অফারটাকে অ্যাকসেপ্ট করলি, এই অফারটা হতে হবে লফুল। এই অফারটা হতে হবে লফুল মানে আইন, ঠিক আছে, লফুল অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। কি লিখেছে এখানে? চুক্তির উৎপত্তির জন্য ন্যূনতম দুটি পক্ষ থাকতে বলেছে। না, চুক্তি করার জন্য ন্যূনতম কটা পার্টি থাকা দরকার? দুটো পার্টি, দুটো পার্টি দরকার। কে কি পার্টি? ঠিক আছে, একজন অফার দেয় আর একজন অফারটাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে তো? তো এদের মধ্যে এক পক্ষ অফার দেবে আর এক পক্ষ অফারটাকে অ্যাকসেপ্ট করবে, এবং এই অফারটা কি হতে হবে? ডেফিনিট হতে হবে, মানে সুনিশ্চিত, নিশ্চিত হতে হবে অফারটা, ঠিক আছে? এবং অফারের যে অ্যাকসেপ্টেন্স, সেই অ্যাকসেপ্টেন্সটা কি হতে হবে? অ্যাবসলিউট হতে হবে এবং আনকোয়ালিফাইড হতে হবে। আনকোয়ালিফাইড মানে বুঝছো, কোনো সত্য থাকবে না, নিঃশর্ত। এবং সত্য দেওয়া হবে না, কোনো সত্য থাকবে না। চুক্তি গঠনের জন্য এই ধরনের প্রস্তাব ও তার স্বীকৃতি আইন সঙ্গত হতে হবে। মানে মোট কথা, প্রস্তাব ও স্বীকৃতি কি হতে হবে? আইন সঙ্গত হতে হবে, ঠিক আছে? চুক্তি আইনে প্রস্তাব ও স্বীকৃতি সময় যে সমস্ত আইন কানুনের কথা বলা আছে, ঠিক আছে, সব কটা আইন কানুন মধ্যে ধর সাপোজ ধর মানার জন্য ধর মানলাম 15টা আইন আছে, 15টা আইন ফুলফিল হতে হবে, একটা আইন মিস হলে চলবে, ঠিক আছে? মানে এই চুক্তি আইনে কন্ট্রাক্টে যতগুলো লিগাল রুল আছে, সব কটা লিগাল রুল ফুলফিল করতে হবে, একটা লিগাল রুল মিস করলে চলবে না, সব কটা লিগাল রুল ফুলফিল হতে হবে, ঠিক আছে? আর যদি সব কটা লিগাল রুল ফুলফিল হয় তখনই তাকে বলবো ভ্যালিড কন্ট্রাক্ট, ঠিক আছে? তারপর বলেছে কি, আইনমূলক সম্পর্ক স্থাপনের ইচ্ছা, ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ, ঠিক আছে, একটা লিগাল রিলেশনশিপ তৈরি করে। মানে আমরা তো এগ্রিমেন্ট তৈরি করি, এগ্রিমেন্ট থেকে কন্ট্রাক্ট হয়, ঠিক আছে, সব, ঠিক আছে? তো একটা কন্ট্রাক্ট ভালো মানে ভ্যালিড কন্ট্রাক্ট হবে, ওই কন্ট্রাক্টটা ভ্যালিড কন্ট্রাক্ট তখনই হবে যদি তোর আইনমূলক সম্পর্ক স্থাপন হয়, যদি আইনমূলক সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকে। ইন্টেনশন মানে ইচ্ছা, টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। যখন দুটি পক্ষ চুক্তিতে আবদ্ধ হয়, যখন দুটো পার্টি চুক্তিতে আবদ্ধ হয়, তখন অবশ্যই তাদের মধ্যে একটা পারস্পরিক আইনগত সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা থাকা প্রয়োজন, ঠিক আছে? পারস্পরিক আইনগত মানে বুঝতে পারলি তো? বলছে পারস্পরিক আইনগত সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা থাকা প্রয়োজন। আইন আইনমূলক সম্পর্ক বলতে পারস্পরিক দায় ও অধিকারের সম্পর্ককে বোঝায়। যদি তাদের মধ্যে এই সম্পর্ক গড়ে তোলার কোনো অভিপ্রায় না থাকে, তবে তাদের মধ্যে চুক্তি হওয়া সম্ভব নয়। যেমন আমি তোকে উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে বলি। মানে তোর ইচ্ছা থাকতে হবে, এখানে কি বলতে চাইছি? এখানে বলছে আইনমূলক সম্পর্ক, মানে একটা চুক্তির উপাদানের একটা বৈশিষ্ট্য আইনমূলক সম্পর্ক স্থাপনের ইচ্ছা। ভালো কন্ট্রাক্ট হতে গেলে, ঠিক আছে, চুক্তির একটা উপাদান হচ্ছে কি, আইনমূলক সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে? আইনমূলক সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকতে হবে। এবার এই আইনমূলক সম্পর্ক জিনিসটা কি? আইনমূলক সম্পর্ক হচ্ছে মানে এমন কিছু যে তুই যাতে মানে কোনো অ্যাকশন নিতে পারিস, লিগাল অ্যাকশন নিতে পারিস, ঠিক আছে? আমি তোর বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নিতে পারবো, বা তুই আমার বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নিতে পারিস, কোনো কিছু যদি মিস হয়, ঠিক আছে, লিগাল অ্যাকশন নিতে পারবো বা কোর্টে কেস ফাইল, এটাকে বলে আইনমূলক সম্পর্ক।
এবার এখানে লিগাল রিলেশন বলতে কি বোঝায়, যেমন ধর সাপোজ ধর আমি একটা উদাহরণ বলছি, ধর আমি তোকে একটা আপনার কোনো গুডস কেনা বা বেচা, কোনো গুডস কেনা বা বেচার এগ্রিমেন্ট, ঠিক আছে, এটা আইনমূলক সম্পর্ক তৈরি করে। কোনো গুডস কেনা বা বেচার যে সম্পর্ক সেটা হচ্ছে আইনমূলক সম্পর্ক। কিন্তু ধর আজকে বললাম আমার বাড়িতে আমার মানে তার একটা অনুষ্ঠান, যে তোর তোর বাড়িতে ধর আশেপাশে কারোর বাড়িতে কারোর বিয়ে লেগেছে, কারোর বিয়ে লেগেছে, এবার তোকে মানে তোর বাবাকে এসে নিমন্ত্রণ করে গেল, বললো ফ্যামিলি নিয়ে তোমরা যাবে, এই দিন বিয়ে আছে। এবার বাবা ধর কথা দিল, বললো হ্যাঁ আমি যাবো, আমি ফ্যামিলি নিয়ে যাব। কোনো কারণে বাবার নিমন্ত্রণ খেতে যেতে পারলো না কোনো কারণে, তাহলে সেই ভদ্রলোক, যেহেতু তুই কথা দিয়েছিস কথা রাখতে পারিসনি, তাহলে কি সেই ভদ্রলোক কোর্টে কেস করলো তোর নামে? কোর্টে মানলাম কোর্টে কেস করলো, কিন্তু কোর্ট কি এইগুলোকে মান্যতা দেবে? মান্যতা দেবে, কারণ এটা হচ্ছে কি রিলেশন? সোশ্যাল, সোশ্যাল রিলেশনকে কখনো মান্যতা দেয়, ঠিক আছে? তো তো এখানে বলছে কোনো সামাজিক সম্মতি মানে সোশ্যাল এগ্রিমেন্ট যেহেতু দুটি পক্ষের মধ্যে আইনমূলক সম্পর্ক সৃষ্টি করতে পারে না, তাহলে সামাজিক সম্মতি কখনো আইনমূলক সম্পর্ক সৃষ্টি করতে পারে, তো এগুলোকে চুক্তি বলা যায়, ঠিক আছে? তো কিন্তু ওই যেটা বললাম আমি তোকে ফোন বিক্রি করতে চাই, এটা কিন্তু আইনমূলক সম্পর্ক তৈরি, তাহলে এটা চুক্তি হবে। বলছে কোনো সামাজিক নিমন্ত্রণ রক্ষার সম্মতি, ঠিক আছে, বা কোথাও একসঙ্গে, যেমন সাপোজ ধর তোর একটা বন্ধু বললো এই রোববার আছে ছুটির দিন, আমরা বিকালবেলায় বন্ধুরা মিলে ইকো পার্কে ঘুরতে যাবো। তুই কথা দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে যাবো ইকো পার্ক ঘুরতে, কোনো সমস্যা নেই। এইবার সেই দিন কোনো কারণে তার বাড়ি থেকে কোনো একটা কাজ পড়ে গেল, বাড়ি থেকে বেরোতে বারণ করলো ওই দিন তুই যেতে পারলি না, ঠিক আছে? এইবার তুই তো বন্ধুকে কথা দিয়েছিলি ইকো পার্ক ঘুরতে যাবে, তুই যেতে পারলি না, ঠিক আছে? তো তার মানে এটা কি, এটা কিন্তু চুক্তি বলা হবে না, কারণ এটা সামাজিক সম্পর্ক। তাহলে বোঝা গেল এখানে এটা এই কথাগুলোই লিখেছে। বলছে বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রয়োজনে যে সমস্ত সম্মতি গড়ে ওঠে সেসব ক্ষেত্রে বিভিন্ন পক্ষের মধ্যে আইনগত সম্পর্ক গড়ে তোলার অভিপ্রায় থাকে। মানে যখনই বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে না, সেখানে বাণিজ্যিক সম্পর্ক যেখানে গড়ে ওঠে সেখানে বিভিন্ন পক্ষের মধ্যে আইনগত সম্পর্ক গড়ে তোলা থাকে। উদাহরণ, একজন ব্যক্তি মনে করি অপর কোনো ব্যক্তি খর সঙ্গে, যেটা আমি তোকে অলরেডি বলে দিয়েছি, তাই বললাম ধর আমি তোকে একটা গুডস বেচতে চাই, আমি তোকে গুডস বেচতে চাই, আবার তুই গুডসটা আমাদের কিনতে চাস, তো এখানে এই সম্পর্ক সামাজিক সম্পর্ক হয়, এই সম্পর্ক থেকে চুক্তি তৈরি হয়, ঠিক আছে? এই সম্পর্ক আইনগত সম্পর্ক তৈরি করে, ঠিক আছে? এখানে তোর আর আমার মধ্যে কি হচ্ছে, আইনগত সম্পর্ক তৈরি হয়েছে। আবার বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্মতি হওয়া সত্ত্বেও তা চুক্তি বলে বিবেচিত নাও হতে পারে, ঠিক আছে? বলছে বাণিজ্যিক সম্মতি বা অর্থনৈতিক সম্মতি, দেখ সমস্ত বাণিজ্যিক সম্মতি মানেই যে তার চুক্তি আবার নাও হতে পারে। তোকে যে উদাহরণটা দিলাম ওটা চুক্তি হতে পারে, কিন্তু সমস্ত বাণিজ্যিক সম্মতি চুক্তি নাও হতে পারে। যদি দেখা যায় যে সম্মতির বিভিন্ন পক্ষ আদৌ নিজেদের মধ্যে আইনমূলক সম্পর্ক গড়ে তুলতে উৎসাহী নয়, যেমন কি বলেছে, সি কোম্পানি আর কোম্পানিকে তাদের প্রতিনিধি নিযুক্ত করার জন্য সম্মত হলো, ঠিক আছে? সি কোম্পানি, একটা কোম্পানির নাম সি, ঠিক আছে, আর কোম্পানিকে তাদের এজেন্ট নিযুক্ত করার জন্য এগ্রিমেন্ট করলো। কিন্তু তাদের মধ্যে এগ্রিমেন্টে, ঠিক আছে, তাদের মধ্যে লিখিত এগ্রিমেন্ট মানে রিটেন এগ্রিমেন্ট শর্তে লেখা ছিল যে এই সম্মতি কোনো আইনগত সম্মতি নয়, তাহলে তো হবে না, এটা তো বাণিজ্যিক সম্পর্ক, কিন্তু আইনগত হবে না, এটা আইনগত হবে, লিখেই যে আইনগত হবে না। এই ক্ষেত্রে দুটি কোম্পানির মধ্যে কোনো চুক্তি হলো না, কারণ এখানে নিজেদের মধ্যে আইনমূলক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছাই নেই। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, লফুল কনসিডারেশন মানে আইনসঙ্গত প্রতিদান। প্রতিদান কাকে বলে বুঝিস তো? এই তোকে বললাম, এই তোকে উদাহরণ দিলাম, আমি আমার একটা আইফোন আছে, আমি আইফোনটা তোকে বিক্রি করছি, ঠিক আছে? আমি তোকে অফার করলাম, তুই অফারটা কি করলি, অফারটা অ্যাকসেপ্ট করলি, ঠিক আছে? এখানে প্রতিদান কোনটা? আমার প্রতিদান 50,000 টাকা, তোর প্রতিদান আইফোন, এটাকে বলে প্রতিদান। তো উদাহরণটা দেখ, তার গাড়িটা খকে 1,00,000 টাকায় বিক্রি করতে সম্মত হলো, এক্ষেত্রে কর প্রতিদান 1,00,000 টাকা আর খর প্রতিদান গাড়ি। ক গাড়ি দিয়ে ক গাড়ি দিয়ে তার পরিবর্তে 1,00,000 টাকা পাচ্ছে, আর 1,00,000 টাকা দিয়ে তার পরিবর্তে গাড়ি পাচ্ছে, এটাই হচ্ছে আইনসঙ্গত প্রতিদান। এখানে কি বলেছে, প্রতিদান কথার অর্থ হলো কোনো সুবিধা বা লাভ যা এক পক্ষের কাছ থেকে অপর পক্ষে, মানে প্রতিদান মানে বুঝতে পারলি তো, একটা পার্টির থেকে যখন আরেকটা পার্টির কাছে যায় তখন তাকে বলে প্রতিদান। বলছে কোন সম্মতি আইনের দ্বারা বলবৎযোগ্য হয়ে চুক্তিতে পরিণত হওয়ার জন্য
চুক্তি সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকে কিছু দিতে হবে, তার পরিবর্তে অপর পক্ষকে কিছু পেতে হবে। যেটা বললাম, একজন দেবে তো একজন নেবে। চুক্তি বাবদ যা কিছু দেয়া হলো বা যা কিছু পাওয়া গেল তাকে বলে প্রতিদান। যা দেয়া হলো ফোন, আর যা পাওয়া গেল টাকা, এটাকেই বলে প্রতিদান। এই প্রতিদান যে টাকা বা কোনো দ্রব্য হতে হবে তার কোনো বাধ্যকতা নেই। যেমন কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকা। তোকে বললাম এই কাজটা করতে হবে, আমি তোকে বললাম এই কাজটা করতে, বা এই কাজটা করতে পারা হয়। ঠিক আছে, কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকা, কোনো কাজ না করার প্রতিশ্রুতি দেওয়া, এগুলোকেও প্রতিদান বলা হয়। তবে এই প্রতিদান অবশ্যই আইনগত হওয়া দরকার, আইনসঙ্গত, লিগাল হওয়া দরকার। কোনো কিছু না পেয়ে কোনো কাজ করার বা কোনো কিছু দেবার প্রতিশ্রুতি দেওয়া সাধারণত আইন দ্বারা বলবৎযোগ্য নয়। দেখেছিস, এটা লিখে দিয়েছি। বলছে কোনো কিছু না পেয়ে, ধর তুই কিছু পেলি না, কিন্তু কোনো কাজ করে দিবি, এটাকে প্রতিদান বলে। কোনো কিছু না পেয়ে কোনো কাজ করার বা কোনো কিছু দেবার প্রতিশ্রুতি দেওয়া সাধারণত আইনের দ্বারা বলবৎযোগ্য নয়, আইন এটাকে বলবৎ করে। এবার হচ্ছে 4 নম্বর, পক্ষগণের যোগ্যতা। কারা কারা চুক্তি করতে পারে? জানিস তো কারা চুক্তি করতে পারে? 3 জন লোক চুক্তি করতে পারে, সবাই করতে পারে, পারে না, এটা পরীক্ষায় ইংলিশ দিতে পারে। ঠিক আছে, তোদের যাদের এমসিকিউ আছে, কারণ এমসিকিউ আসে আবার উঁচু ক্লাসে এই লটাই বড় কোশ্চেন হিসেবে আসে। তো কারা চুক্তি করতে পারে না? 3 জন লোক চুক্তি করতে পারে না, অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, অর্থাৎ নাবালক চুক্তি করতে পারে। কারা চুক্তি করতে পারে? নাবালক, 18 বছরের নিচে যারা, তারা চুক্তি করতে পারে না। আর কারা চুক্তি করতে পারে না? যারা পাগল, পাতি কথা, যারা পাগল। এই যে এখানে লিখেছে না, সুস্থ মস্তিষ্ক অধিকারী, যাদের সুস্থ মস্তিষ্ক নয় তারা চুক্তি করতে পারে না। আর কি এখানে বলে যে আইনের দ্বারা চুক্তি সম্পাদনের অযোগ্য বলে, ধর আইন বলেই দিয়েছে এরা চুক্তি সম্পাদন করার যোগ্য নয়, তাহলে এরাও চুক্তি করতে পারে। তাহলে তোকে যদি বলে কারা চুক্তি করতে পারে না, কি কি বললাম? নাবালক, তারপর হচ্ছে পাগল, মানে পাতি কথায় নর্মাল ল্যাঙ্গুয়েজ বলে পাগল, পাগল চুক্তি করতে পারবে না। আর কি আইন বলেই দিয়েছে এর চুক্তি সম্পাদন করার যোগ্য নয়, তাহলে এরা চুক্তি করতে পারবে। তাহলে চুক্তি করতে পারবে কারা? স্যার সাবালক, তাই তো লেখা আছে সাবালক। সাবালককে কি বলে? প্রাপ্তবয়স্ক, তাই তো, মানে 18 বছরের ঊর্ধ্ব হলে তার প্রাপ্তবয়স্ক বলে। সুস্থ মস্তিষ্কের অধিকারী, যার ব্রেন ঠিকঠাক কাজ, সুস্থ মস্তিষ্ক, ঠিক আছে তো, তাই এরা চুক্তি করতে পারবে। আর কি আইনের দ্বারা চুক্তি সম্পাদনের অযোগ্য বলে, মানে আইন বলে দিয়েছে এ চুক্তি সম্পাদনের অযোগ্য নয়, মানে কি যোগ্য, তাহলে সে চুক্তি করতে পারে। তাই এখানে লিখে দিয়েছে। তাহলে বলতে পারি তো তোর পরীক্ষা এখান থেকে কি দিতে পারে? বলতে পারে বলো চুক্তি সম্পাদনের যোগ্য, মানে তোকে বলতে পারে চুক্তি কারা করতে পারে, কি বলবি? স্যার প্রাপ্তবয়স্ক, মানে তারপরে সুস্থ মস্তিষ্কের অধিকারী এরকম ব্যক্তি। আর কি বললাম যে চুক্তি সম্পাদনের যোগ্য আছে, সময় যোগ্য এমন কোন ব্যক্তি। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর কারা করতে পারে না এখানে লিখে দিয়েছি। এই লিখেছে অপ্রাপ্ত বয়স্ক মানে নাবালক, ঠিক আছে। উন্মত্ত বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, মানে পাগল টাইপ, ঠিক আছে তো। এবার বলছে প্রকৃত বা স্বেচ্ছা প্রদত্তশায় ফ্রি অ্যান্ড জেনুইন কনসেন্ট। মানে এই লাইনটার মানে কি বলতে চাইছি আমি তোকে বলছি, আমি যখন তোকে চুক্তি করলাম, আমি বললাম আমি আমার আইফোনটা বিক্রি করতে চাই 50,000 টাকা, ঠিক আছে তো। তো তুই বললি, আমি অফার দিলাম, তুই অফারটাকে অ্যাকসেপ্ট করলি, কিন্তু তোকে অফারটা অ্যাকসেপ্ট করতে বাধ্য করেছি, মানে তোকে অফারটা অ্যাকসেপ্ট করতে বাধ্য করেছি। সেটা বাধ্য কেমন হতে পারে, কখন বাধ্য হতে পারে? ভয় দেখালাম, ভয় দেখিয়ে বললাম তোকে এটা অফারটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, ভয় দেখিয়ে, তাই তো, ভয় দেখিয়ে করতে পারে। বা ধর এখানে লিখেছে, মানে এই যে এখানে লিখেছে কখন হতে পারে, আমি লিখছি ভিতরে কি লিখেছে। একটা হচ্ছে বল প্রয়োগ করে, ঠিক আছে তো। তারপর এখানে বলে যে বাংলাগুলো দেখ, তারপরে এগুলো পড়বি। অনুচিত প্রভাব মানে প্রেশারাইজড করেছে তোকে এটাকে অ্যাকসেপ্ট করার জন্য। এই যে প্রকৃত বা স্বেচ্ছাপ্রদত্ত সাই বলেছে না, সাইকে কি বলে জানিস বাংলায়? এটা একটা বাংলা সাই বলতে অসুবিধা নেই, সহমত মানে বলতে সম্মতি, ঠিক আছে, তোর মত নেওয়া। তার মানে এই যে তোর থেকে সহমতি নেওয়ার জন্য আমি কি করেছি, তোকে বল প্রয়োগ করেছি, তোকে প্রেশারাইজ করেছি, ঠিক আছে, তোর সাথে ফ্রড প্রতারণা করেছি, বা তোকে আমি মিস রিপ্রেজেন্টেশন করেছি, তোকে ভুল ব্যাখ্যা দিয়েছি, বা কোনো ভুল কথা বলেছি, মানে
তো মাথায় রাখতে হবে মানে এখানে কি বলেছে, যখন আমি তোর থেকে যখন সহমতি নেব এই জিনিসগুলো করলে হবে না। এই যে তোর থেকে যখন আমি সহমতি নেব, সহমতি নেওয়ার সময় যদি এই 5টা কাজ করে থাকি তাহলে কিন্তু তাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলে। তো বলছে ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে এইগুলো হলে চলবে। এখানে পর চুক্তি সম্পাদনের জন্য আর একটা প্রয়োজনীয় উপাদান হলো স্বেচ্ছা প্রদত্ত সায়, ফ্রি কনসেন্ট। ফ্রি মানে স্বেচ্ছা প্রদত্ত, আর কনসেন্টকে বাংলায় বলে সায় বা সহমতি। দুই বা ততোধিক ব্যক্তি যে যে বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে, তুই আর আমি দুজনে যে যে বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে সেই সব বিষয়ে একই সময়ে একই অর্থে যদি সকল পক্ষ একমত হয় তখন বলবো ফ্রি কনসেন্ট। ঠিক আছে। তো বলছে বলছে যদি বল প্রয়োগ করা হয়, অনুচিত প্রভাব, প্রতারণা, মিথ্যা বর্ণনা, ভুল ইত্যাদি দ্বারা যদি তুই প্রভাব মানে তোকে যদি প্রভাবিত করি এই সমস্ত জিনিসে, তো এইগুলোকে ফ্রি কনসেন্ট বলবে না, আর তার মানে এটা কিন্তু ভালো কন্ট্রাক্ট হবে না। 6 নম্বর পয়েন্ট কি বলেছে, লফুল অবজেক্ট মানে বিষয়বস্তুর বৈধতা। এখানে অবজেক্ট মানে কি জানিস তো, অবজেক্ট মানে ইংলিশে বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস। গুডস অ্যান্ড সার্ভিস কি বললাম বুঝতে পারলি তো, এই যে যে অবজেক্টের কথা বলছি সেই অবজেক্টটা কি হতে হবে, গুডস অ্যান্ড সার্ভিস হতে হবে। তো দেখ কি বলছি, চুক্তির বিষয়বস্তু অবশ্যই আইনসঙ্গত হতে হবে। চুক্তির বিষয়বস্তু কারণ লফুল বলেছে মানে আইনসঙ্গত হতে হবে চুক্তির বিষয়বস্তু। অন্যয় বলা যায় সম্মতির বিষয়বস্তু কখনোই, এই দেখ এখন তুই বলিস স্যার তাহলে আইনসঙ্গত কখন হবে, ঠিক আছে, আইনসঙ্গত কখন হবে কি মনে হয়, কখন আইনসঙ্গত মানে লফুল কখন হবে, লফুল মানে আইনসঙ্গত, আইনসঙ্গত কখন হবে যখন আনলফুল নয়। বুঝিস কি বললাম, বলছে চুক্তির বিষয়বস্তু কখন, আমি বলি চুক্তির বিষয়বস্তু আইনসঙ্গত হতে হবে। কখন আইনসঙ্গত হবে, কখন আইনসঙ্গত হবে যখন অবৈধ নয়। ঠিক আছে। তো বলছে তুই বলে যে চুক্তির বিষয়বস্তু বা সম্মতির বিষয়বস্তু কখনোই অবৈধ হওয়া চলবে না, নীতি বহির্ভূত হওয়া চলবে না, জনস্বার্থের বিরোধী হওয়া চলবে না। ঠিক আছে। যেমন যেমন ধর ধর একটা উদাহরণ দিয়েছে, কি বলেছে মানে 1 লাখ টাকার বিনিময়ে খকে কি বলেছে আকাশ থেকে চাঁদ এনে দেবে। ক 1 লাখ টাকার বিনিময়ে 1 লাখ টাকার বিনিময়ে আকাশ থেকে ঠিক আছে একটা চাঁদ এনে দেবে, খকে দেবে, এই মর্মে চুক্তি করলো। তা এই চুক্তি কখনো এই চুক্তি গণ্য হবে না। কেন, আকাশ থেকে চাঁদ নিয়ে আসা কি কার্যত অসম্ভব, কোনোদিন সম্ভবই নয়, কোনোদিন সম্ভবই নয়। আকাশ থেকে চাঁদ নিয়ে আসা কখনোই সম্ভব নয়। তাহলে তাহলে এখানে কি বলতে চেয়েছে, এখানে তাই বলছে যে এই সম্মতি হবে না বিষয়বস্তু কখনোই অবৈধ, নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী হতে পারবে না। এবার সম্মতি বাতিল ঘোষিত না হওয়া, দেখ কি বলছে, ধর আমি একটা কথা বলছি, ধর কোনো এমন একটা কোনো আইন আছে, ধর বিবাহ, আমি একটা উদাহরণ বলছি, মিস্টার রাম, ঠিক আছে, মিস্টার রাম একজনকে বিয়ে করেছে, ঠিক আছে, আইনগতভাবে বিয়ে করেছে, ঠিক আছে, তার নাম ধর বিয়ে করেছে ধর একটা, ঠিক আছে, মিস্টার রাম ধর বিয়ে করেছে একটা একটা সুজাতা, সুজাতা নামে একটা মেয়েকে বিয়ে করেছে, বিয়ে বিয়ে হয়েছে। এইবার ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক বুঝিস তো, এবার হচ্ছে তোর এবার হচ্ছে আরেকজন শ্যাম, শ্যামের আবার বিয়ে হয়ে গেছে, রামের সাথে সুজাতার বিয়ে হয়ে গেছে। এবার শ্যামের আবার সুজাতাকে ভালো লাগে, বিয়ের পর, বিয়ের আগে না, বিয়ের পর ভালো লাগে। এবার শ্যাম আমার সুজাতাকে বলছে তুমি তোমার বরকে ডিভোর্স দিতে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করো। ঠিক আছে। তা এটা কি আমাদের যে ভারতবর্ষে যে আইন আছে বিবাহ আইন, ম্যারেজ অ্যাক্ট, ম্যারেজ অ্যাক্টে এরকম কোনো রুল নেই মানে বিয়ে করতে পারে না, মানে বিয়ে করতে পারে না মানে কি, ধর মানে ধর রাম সুজাতাকে বিয়ে করেছে, আইন মেনে বিয়ে করেছে। এবার বেশ 2-3 বছর পর শ্যাম, শ্যাম নামক একজন ব্যক্তি সুজাতাকে ভালো লেগে, সুজাতাকে অফার করেছে আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, বিয়ে করতে চাই, তাহলে এটা তো করে না, আমাদের দেশে তো এই নিয়ম নেই, এরা বিয়ে করতে পারবে না। বিয়ে করতে গেলে কি করতে হবে, সুজাতাকে ডিভোর্স দিতে হবে, ও কিছু ডিভোর্স কিছু দেয় না, তো এরা বিয়ে করতে পারে না। তাহলে এটা আমাদের ভারতীয় চুক্তি আইনের কোনো উল্লেখ নেই, বুঝতে পারলি? এটাই বলতে চেয়েছে, মানে এরকম ঘটনা যদি ঘটে তাহলে মানে এই যে বিবাহ প্রতিবন্ধক সম্মতি আছে না, মানে ম্যারেজ অ্যাক্ট, ম্যারেজ অ্যাক্টে এটাকে বাতিল করে দিয়েছে, ম্যারেজ অ্যাক্টে এটা বাতিল বলে ঘোষণা হয়। তাহলে যেটা ম্যারেজ অ্যাক্টে বাতিল সেটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে আইনত হতে পারে, ঠিক আছে, মানে ভ্যালিড হতে পারে না, বৈধ, ভ্যালিডকে বাংলায় বলে বৈধ হতে পারে না। অর্থাৎ যেটা ম্যারেজ অ্যাক্টে বাতিল হয়ে গেছে, যেটা ম্যারেজ অ্যাক্টে বাতিল সেটা কিন্তু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে বৈধ হবে না।
এখানে এটাই বলতে চেয়েছি। বলতে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দেখা দরকার যে সম্মতি মানে যে এগ্রিমেন্ট যেন দেশের আইন অনুযায়ী বাতিল বলে ঘোষিত না হয়। আমাদের দেশে তো শুধু চুক্তি আইন নেই, আরো তো বিভিন্ন আইন আছে। কারণ এমন একটা কনসেপ্ট অন্য আইনে বাতিল, যেটা অন্য আইনে বাতিল সেটা চুক্তি আইনে বৈধ হবে, এটা বলতে। ঠিক আছে, তো এরকম কি কি আইন হতে পারে? বিবাহ প্রতিবন্ধক সম্মতি, বাণিজ্য প্রতিবন্ধক সম্মতি, মামলায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি, অনিশ্চিত সম্মতি, আর বাজি ধরার সম্মতি। এই সম্মতিগুলো, ঠিক আছে, এই সম্মতিগুলো। নেক্সট কি বলছে? নিশ্চয়তা। নিশ্চয়তা, নিশ্চয়তা কি বলেছে দেখ, 8 নম্বর পয়েন্ট বলেছে নিশ্চয়তা। নিশ্চয়তা মানে কি? নিশ্চয়তা মানে সার্টেন। সার্টেন কি বলেছে দেখ, এখানে দেখ ভালো করে শোন, এখানে কি বলে উদাহরণটা দেখ, তাহলে বুঝতে পারবি। অর্থাৎ তুই যখন চুক্তি যখন করা হবে না, তখন চুক্তিটা সুস্পষ্ট হওয়া দরকার। ব্যাপারটা কি, এখানে কি বলছে উদাহরণ দেখ, কি বলছে, ক 2 কাঠা, কর কাছে 2 কাঠা জমি আছে, ও খকে বিক্রি করতে রাজি। কি বললাম? কর কাছে 2 কাঠা জমি আছে, ক সেই জমিটা খকে বিক্রি করতে রাজি। ঠিক আছে, খকে বিক্রি। কিন্তু ওই জমিটা কোথায়, কোন জমি, কিসের জমি, ওটা জমিটা কোথায় অবস্থিত সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। ঠিক আছে, তো বলছি এটা অনিশ্চয়তা হচ্ছে, দেখুন বল কোন জমি। তোকে প্রথমে দেখিয়েছে, তোকে বলে তোর চাষে নর্মাল ভালো জমির জায়গায় তোকে দিয়ে চাষের জমি, চাষের জমির দাম সবসময় কম, চাষের জমির দাম সবসময় কম। তাহলে কোন জমি তোকে পরিষ্কার ভাবে বলে, তোকে পরিষ্কার ভাবে কিছু বলা নেই কোন জমি থেকে দেবে, এবং কোন জমিটা কোথায় অবস্থিত। এটা কলকাতায় অবস্থিত না একটা গ্রাম অঞ্চলে বনগার মতন জায়গায় অবস্থিত, বুঝতে পারলি তো? কিচ্ছু বলে না, তোকে কিচ্ছু বলে। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? তো বলছি যে ধর আমি বলেছি আমার 2 কাঠা জমি, আমার 2 কাঠা জমি তোকে বিক্রি করতে চাই, এত টাকা করে জমিটা বিক্রি। জমি আছে, ঠিক আছে, কিন্তু আমি তোকে বলিনি কোন জমি, কি জমি, চাষের জমি না বসবাসের জমি, ঠিক আছে, নাকি মাছের ভেড়ির যে সমস্ত কাটার জমি হয় না, মাছ পুকুর, তা কিচ্ছু বলিনি। কিন্তু এবার জমিটা তো এটা তো বললাম জমির কথা, কোন জমি, এবার সেই জমিটা কোথায় আছে, জমিটা কোথায় আছে, সেটা কি তোর কলকাতা শহরের মধ্যে আছে, নাকি তোর মেদিনীপুরে আছে, নাকি তোর বর্ধমানে আছে, ঠিক আছে, নাকি বাঁকুড়াতে, কোন জায়গায় আছে জমিটা? নর্মালি কলকাতা শহরে জমির দাম বেশি হয়, তা আমি 2 কাঠা জমি বলেছি, ঠিক আছে। তো বলতে যে তাহলে যেহেতু এটা পুরো নিশ্চিত করে কিছু বলা নেই, তাহলে এটাকে কিন্তু চুক্তি বলা যাবে। যেমন ধর আমি তোকে একটা উদাহরণ বলছি, ধর ভালো করে শুনবি। আমি তোকে আমি তোকে কিছু বিক্রি করতে চাই 2 লাখ টাকা, আমি তোকে কিছু বিক্রি করতে চাই 2 লাখ টাকা, পরিষ্কার ভাবে কিছু লেখা আছে। আমি বলেছি আমি তোকে কিছু বিক্রি করতে যাই 2 লাখ টাকা, কিছু, কিছু তো বলিনি, যা খুশি। এখন বললাম একটা পেন বিক্রি করতে যাই 2 লাখ, আমি বললাম আমি তো তোকে বলেছিলাম কিছু বিক্রি করে 2 লাখ টাকা। তা তুই মনের মধ্যে অন্য কিছু ভেবে রেখেছিস, সেটা ভাবলে তো হবে না। আমি বলছি আমি তোকে কিছু বিক্রি করতে যাই 2 লাখ টাকা, ঠিক আছে, তো কিছুটা কি, কিছু তো বলি, এবার ধর আমি আমার ল্যাপটপ, ল্যাপটপে তো প্রায় 2 লাখ টাকা হলো। তো বুঝতে পারি, তা আমি তোকে কিছু বিক্রি করতে 2 লাখ টাকা, তাহলে বল এটা কি, এটাকে কি বলবে, বাতিল বলবে না বৈধ বলবে? বাতিল। তারপর বলছে আহ, আমার একটা গাড়ি আছে, শুনছিস তো, আমার একটা গাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, তো আমার গাড়ি তোকে বেচতে চায়, আমার গাড়িটা তোকে বেচতে চায়, ঠিক আছে, তো আমার একটা গাড়ি আছে তোকে বেচতে চাই, কিন্তু কত টাকায় বেচতে চায় না সেটা তো কিছু বলিনি। আরেকটা বলেছে আমি আমি তোকে কিছু বেচতে চাই কিছু দাম, কিছু বেচতে চাই কিছু দাম, তাহলে এটাও কি বৈধ হবে নাকি বাতিল হবে? তো এই সুন্দর সুন্দর কথাগুলো এখানে বলেছে। তো এখানে এই নিশ্চয়তা কি বলেছে, চুক্তির অর্থ সুস্পষ্ট হওয়া দরকার, সম্মতির মধ্যে কোন রকম অনিশ্চয়তা থাকলে, ঠিক আছে, তা বৈধ বলে বিবেচিত হয় না। তাই যদি সম্মতি অনিশ্চিত বা অস্পষ্ট হয় বা সম্মতির অর্থ বোঝা সম্ভব না হয়, তাহলে সেই সম্মতি কখনোই আইনত কার্যকরী হবে না। হয়ে গেল। এবার বলছে কি 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট, পসিবল টু পারফর্ম। পসিবল টু পারফর্ম, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণটা পুরো মানে এই যে কথাগুলো না, তোকে যে পসিবল,
ধর তোকে একটা কথা বলা হয়েছে, সেই কথাটাকে পসিবল হয়েছে তো, ওটাকে করতে হবে। যদি করতে পারিস, তোকে যে কথাটা বলা হয়েছে করতে, সেটা যদি করতে পারিস তাহলে চুক্তি হবে, ভালো চুক্তি হবে। পসিবল টু পারফর্ম, ঠিক আছে? যদি পসিবল হয় তাহলে কন্ট্রাক্ট। আর যদি তোকে যেই কাজটা করতে বলেছে, এটা যদি তুই পসিবল মানে কাজটা করে দেখাতে না পারিস, করতে না পারিস, তাহলে কন্ট্রাক্ট বৈধ হবে না, অবৈধ হয়ে যাবে। ঠিক আছে? যেমন দেখ আমি তোকে উদাহরণ বলছি, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবি। ধর একটা লোক মারা গেছে, মরে গেছে, একটা লোক মরে গেছে, আমি তোকে বললাম ওই যে লোকটা মারা গেছে, ওই লোককে যদি জ্যান্ত করতে পারিস, তোকে আমি 5 লাখ টাকা দেবো। তোকে আমি 5 লাখ টাকা দেবো। ওই লোকটাকে যদি ওই লোকটার দেহে যদি প্রাণ সঞ্চার মানে সেটাকে জীবিত করে দিতে পারিস, তাহলে তোকে আমি 5 লাখ টাকা দেবো। তাহলে আমি তোকে অফারটা দিলাম, তুই অফারটাকে অ্যাকসেপ্ট কর। ঠিক আছে? সাপোজ তুই মনে করলি তুই পারবি, মনে করলে মানলাম তুই তান্ত্রিক টাইপের মানে যে জ্যোতিষ হয় না, তুই পারবি, তুই তন্ত্র মন্ত্র দিয়ে ওকে তুই জীবিত করে দিবি, 5 লাখ টাকা পাবি। ঠিক আছে? তুই অফারটাকে অ্যাকসেপ্ট করে নিবি, প্রমিস হলো, কনসিডারেশন হলো, তুই ওকে জীবিত করে দিবি, আমি তোকে 5 লাখ টাকা দিবি। ঠিক আছে? এগ্রিমেন্টটা হয়ে গেল। কিন্তু এরকম জিনিস কি আমাদের ভারতবর্ষের আইন কি এটাকে বৈধ বলে মানে এটা পারমিশন দেয়? না, কোনোদিন সম্ভব নয়। তাহলে তাহলে এটা কি, এটা কেন সম্ভব না? কোনোদিন হবেই না, কোনোদিন হবেই না। বা ধর, এটা একটা উদাহরণ বলেছে, এটাই বলেছে। আর একটা কি উদাহরণ জানিস তো বলেছে? ওই যেটা তোকে আগেই বলেছিলাম, ক 1 লাখ টাকার বিনিময়ে, যেটা বললাম, ধর ক 1 লাখ টাকার বিনিময়ে ঠকে বলেছে আমি তোমাকে আকাশ থেকে চা দিয়ে দেবো। বাস্তবে সম্ভব? কোনোদিন সম্ভব না। আর একটা উদাহরণ আছে, দেখ একটা উদাহরণ। এই আগে জাদু দেখায় না টিভিতে, সিনেমা জাদু দেখায় না? ধর সাপোজ ধর 1 টাকার কয়েনের উদাহরণ কালকে বলছিলাম, ইংলিশে যখন পড়াচ্ছিলাম। 1 টাকার একটা কয়েন আছে, 1 টাকার একটা কয়েন, জাদু করে দিল 1 টাকার একটা নর্মাল কয়েন, ওটাকে সোনার কয়েন করে দিল। 1 টাকার কয়েনকে সোনার কয়েন করে দিল। তার একটা নর্মাল একটা কাগজ আছে, সেই কাগজটাকে একটা তোর কি বলবো, কোন মানে কিছু একটা ওই একটা কাগজটাকে যন্ত্রমন্ত্র দিয়ে একটা ল্যাপটপ বানিয়ে দিল। তো কখনো সম্ভব নয় এগুলো। ঠিক আছে? তো এগুলো সম্ভব না। তাই বলছে পসিবল টু পারফর্ম। তো এরকম জিনিস কখনোই চুক্তি হতে পারে না। তাই বুঝতে পেরেছিস কি বলছে? যে কাজ করা অসম্ভব, ঠিক আছে, তা সম্পাদন করার সম্মতি নিষ্ফল বলেই বিবেচিত হয়। অসম্ভব কোনো বিষয় বা কাজ সম্পাদন করার জন্য কোনো সম্মতি আইন দ্বারা বলবৎযোগ্য হয় না। সম্মতির বিষয়বস্তু সম্পাদনযোগ্য হওয়া দরকার। এবার লাস্ট পয়েন্ট কি বলেছে? আইনগত প্রক্রিয়া। আইনগত প্রক্রিয়াটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, আইনগত প্রক্রিয়াটা কি। জেনারেলি তোকে যদি জিজ্ঞাসা করতে বলতে হবে, আমি বলেছি এগ্রিমেন্ট জেনারেলি কি হয়। এগ্রিমেন্ট লেখাও হতে পারে, রিটেনও হতে পারে, আর মৌখিকও হতে পারে। এগ্রিমেন্ট মানে কেউ যদি বলে এগ্রিমেন্ট রিটেন হয়, ভুল কথা। নরমালি তোরা জমি বাড়ির এগ্রিমেন্ট কি হয়? রিটেন হয়। কিন্তু সব এগ্রিমেন্ট রিটেন হয় না, কিছু এগ্রিমেন্ট ওরালও হয়। এগ্রিমেন্ট আমি যদি কখন কোশ্চেন করি এগ্রিমেন্ট কি হয়, রিটেনও হতে পারে, ওরালও হতে পারে। ঠিক আছে? রিটেনও হতে পারে, ওরালও হতে পারে। হ্যাঁ, তবে যদি আইনে যদি লেখা থাকে এই জিনিসটা রিটেনই হবে, তাহলে রিটেন। বুঝিসনি কি বললাম? বললো এটা আইনে বলা আছে এটা রিটেন হয়, তো রিটেনই হতে হবে। ওটা কিন্তু ওরাল হতে পারে, ওটা ওরাল হতে পারবে না। ঠিক আছে? যেমন যেমন স্যার, যেমন উদাহরণ ধর একটা বাড়ির কথা বলি। বাড়ির ক্ষেত্রে কি হয়? লিখিত হতে হয়, সিগনেচার থাকে, স্ট্যাম্প থাকে। তো এগুলো আইনে বলা আছে, তো এটাই হবে। কিন্তু এবার বাড়ির ক্ষেত্রে মুখে হয়, মৌখিক হয়, ওরাল হয়, তো এটা তো কোনো মানে মান্যতা পাবে না। তো এটা চুক্তি হবে না। যেটা বললাম, যে উদাহরণ বলে যে সেল এন্ড পারচেজ অফ ইমুভেবল প্রপার্টি, কি লিখেছে এখানে? চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে, কিন্তু প্রয়োজন অনুসারে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে চুক্তি লিখিত হয়। আবার আইনগত দিক থেকে কোনো সময় চুক্তি রেজিস্ট্রেশনও প্রয়োজন, কিছু কিছু জিনিস রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে? তো অর্থাৎ ক্ষেত্র বিশেষে চুক্তি আইনগত প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হয়। তবে এখানে আইনগত প্রক্রিয়া বলতে কি বোঝায়? রেজিস্ট্রেশন, সিগনেচার ইত্যাদি বোঝায়। তো এটা হচ্ছে তোদের এই যে বইটার, যে আমি এখন কি পড়ালাম, চুক্তি আইন সম্পর্কে পড়ালাম। ঠিক আছে? চুক্তি আইন, তাই তো? হ্যাঁ, চুক্তি আইনটা পুরোপুরি পড়ানো। 1 মিনিট, চুক্তি আইনটা পড়ানো হয়ে গেছে পুরো। মানে চুক্তি আইনটা পুরো পড়ানো হয়ে গেল। চুক্তি আইন মানে অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা তো চুক্তি আইন চলছে, চুক্তি আইনের মধ্যে পুরোটা পড়ানো হয়নি। চুক্তি আইনের মধ্যে কি বলেছি? সম্মতি আর চুক্তি আর চুক্তির